কিছুটা ছুড়ে গেছে, সোজা করে দেন ব্যাস। থ্যাংক ইউ। কে কে করেছেন বলেন। আমি ব্লগটাকেই ই কমার্সের কনসেপ্টে ট্রান্সফার করে আনতে বলেছিলাম আমাদের কাজ এগিয়ে নেওয়ার জন্য, তাই না? আমরা ব্লগ প্রজেক্ট দেখেছিলাম এবং ওখানে আমি একটা অ্যাডমিন প্যানেলও, ইউজার অ্যাডমিন প্যানেলও ক্রিয়েট করেছিলাম, রাইট? কিছু কিছু কাজ আপনাদের জন্য রেখেছি যাতে আপনারা ওটা কমপ্লিট করতে পারেন। এবং একজন আমাকে ই কমার্স ব্যাচ 10 এর একটা প্যাটার্ন তৈরি করে দিয়েছে। ডেটাবেসটা আমি তৈরি করে নিচ্ছি। ডেটাবেস ফাইল আছে তো না? এসকিউএল কার্ট ক্লাস, হ্যাঁ, CART কার্ট ক্লাস। কার্ট ক্লাসটা একটু দেখেন, আমি ওইটাই ইমপ্লিমেন্ট করবো আর কি আজকে। কি হলো? কোথায় গেল ডিবি ই কমার্স ব্যাচ 10 ডেটাবেসটা পাচ্ছি না কেন? এক্সিস্ট বলে ক্রিয়েট করা আছে। প্রজেক্টরের পাওয়ারটা একবার অফ করে দাও। ওইটা দেন তো, প্রেস করো। ওই পাশে ওই কর্নারটা, ওই কর্নারটা একটু ওয়েট করেন। পরে দেন, হ্যাঁ দেন, এবার দেন। এসকিউএল ফাইলটা কোথায় রেখেছেন? জাস্ট দুটো টেবিল হওয়ার কথা, একটা হচ্ছে ক্যাটাগরি টেবিল আর একটা প্রোডাক্ট টেবিল আর একটা অ্যাডমিন টেবিল, তিনটা টেবিল। আরো অনেকগুলো দেখছি প্রোডাক্টের ইমেজগুলো আলাদা করে রেখেছে। ইমেজগুলো আলাদা করে রাখছে কারণ তিন চারটা যদি আমি ছবি আপলোড করি একটা দিয়ে তো সম্ভব না এটাকে কনভার্ট করা। আর একটা বলতে যে ম্যানুফ্যাকচার, কিন্তু আপনার ওই মেইন টেবিলগুলো না আছে। প্রোডাক্ট স্পেশাল রেট বলতে কি বোঝাচ্ছেন? প্রোডাক্ট
স্পেশাল রেটটা হচ্ছে আপনার কোন একটা প্রোডাক্টের স্টার্টিং রেট টু এন্ড রেট আপনি সেলিং রেট দিচ্ছেন, সেটাকে প্রোডাক্ট স্পেশাল রেট, যে শুধুমাত্র ওই রেটের ভিতরে আপনাকে ডিসকাউন্ট দিবে। দেখেন শো করুন, $100 আছে, সেটা $90 হবে স্টার্ট এন্ড এন্ড রেটের ভিতরে। দেখেছেন কার্ড ক্লাসটা আপনারা? কি কি আছে বলেন তো কার্ড ক্লাসের মধ্যে? ক্যাটাগরি গুলো কোথায়? ক্যাটাগরি তো আপনার সেই কোন প্রোডাক্টের ভিতরে থাকবে না ক্যাটাগরি। আমি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখতে চাইতে পারি। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট তাই তো ওগুলো তো তৈরি করি নাই। না, লাইক আমার একটা পার্টিকুলার লোকেশনে আমার এইখানে টপ মেনু দিয়ে আমার ক্যাটাগরি গুলো থাকবে। আমি ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমি দেখব। তো ক্যাটাগরি তো অ্যাডমিন প্যানেলে আছে। এটা আপনি ডিরেক্ট মানে ডিটেল এই অবস্থায় আছে, প্রোডাক্ট ডিটেলস আছে তো ডাইনামিক। আচ্ছা, আমি একটু আলোচনা করি, অনেকের জন্য একটু সহজ হয়ে যাবে সেই ক্ষেত্রে। এটা কি? এটা কি নেম? এটা প্রোডাক্টের নাম। ব্র্যান্ড, আচ্ছা, প্রোডাক্টের কোড দিয়েছেন, অ্যাভেলেবিলিটি বলছেন, ডেসক্রিপশন দিয়েছেন, এখানে অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু কম্পেয়ারে রাখছেন, রিলেটেড। এটা কি ডাইনামিক মনে হয়? রিলেটেডটা ডাইনামিক না, একই ক্যাটাগরির প্রোডাক্টগুলো
হ্যাঁ চলে আসবে এখানে। তো কনসেপ্ট টাইটেল নেই কিন্তু, হ্যাঁ এখানে একটা টাইটেল দিতে হবে। এটা কি ডাইনামিক স্লাইডার? এটা ক্যাটাগরি, যে প্রোডাক্টগুলো হবে না ক্যাটাগরি, আমরা ক্যাটাগরির একটা ইমেজ দিয়ে দিব। যতগুলো ক্যাটাগরি অ্যাক্টিভ থাকবে সবগুলো ক্যাটাগরির ইমেজগুলো এখানে স্লাইডিং এ চলে আসবে। এটা হচ্ছে আমার বিজনেসের ওয়েবসাইট প্রথমত। এটা মানে কোনো জায়গায় ইউজ না করলে বেটার, কারণ আমার এটা ওপেন কার্ডে ইউজ করা, আমি এটাকে জাস্ট কপি করে বানাইছি ডিজাইনটা। কিন্তু করেছেন এই কাজ? তো আমার লোগোটাও পার্সোনাল লোগো। আমি না হয় করলাম না, এই যে বাকি 30 জন আছে এরা করলে কেন? আমি রিকোয়েস্ট করে রাখলাম, এটা আপনি জানেন। এটা আমার উচিত হয়। আপনি ডিফারেন্ট একটা লেআউট করতে পারতেন, আমি তো শেখার কাজটা। হ্যাঁ আচ্ছা, একটা রিকোয়েস্ট করেছে, সবাই রাখবেন আশা করি, রাইট? কেউ যদি না রাখেন আমার কিছু করার নেই। যাই হোক, ডিজাইনার দিয়ে করে নেবেন, আপনি তো কোড লিখবেন, তাই না? যাই হোক, আমরা অনেস্ট থাকার চেষ্টা করব, এতটুকুই চাচ্ছি, এর বেশি না। ওকে না, আমি একটু আলোচনায় যাই আর কি, যে আমরা ই কমার্সের দিকে যেতে চাচ্ছি। ব্লগ আর ই কমার্স কিছু অংশে মিল আছে, এজন্য কিছুটা কম ক্লাসও লাগে। তাছাড়া একটা ট্রেনিং কোর্সে 2টা প্রজেক্ট কিন্তু অ্যাটেম্প করা হয় না কখনো। আমরা এখানে যেটা করার সুযোগ পাই বা করি, যদিও এই প্র্যাকটিসটা কয়েকটা ব্যাচ, 7 ব্যাচ থেকে হচ্ছে, এর আগের ব্যাচগুলো একটা করেই প্রজেক্ট করতো, ই কমার্সই করতো। টাফ হতো যে প্রথমে ই কমার্সের কনসেপ্টের দিকে কিছু আসাতে অনেকের কাছে একটু জটিল লাগতো, বাট ব্লগটা হওয়াতে যেটা হচ্ছে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তাই না? এবং আমি যেটা দেখেছি যে ব্লগ করার পর থেকে তারা ওই যে ইন্ডিভিজুয়াল যে প্রজেক্ট, সাবমিশন রেট বেড়েছে এবং কোয়ালিটিও ইমপ্রুভ করছে, রাইট? আর এই পার্টটায় নতুন নতুন কিছু বিষয় আমরা দেখব, যেটা অ্যাকচুয়ালি ওখান থেকে যা শিখে এসেছি এখানে শুরু করব তার পর থেকে, রাইট? তো এই অংশটাও কিন্তু আপনারা একজন ডেভেলপ করে দেবেন। সবাইকেই বলেছিলাম যে কেউ যদি করে তাহলে কি আরেকবার প্র্যাকটিস হয়ে গেছে, তাই না? ই কমার্সের ওই ব্লগের কনসেপ্টটাকে কি ই কমার্সে ট্রান্সফার করে দেওয়া, নতুন কোনো কিছু কিন্তু আমি করতে বলি নাই। আমরা ব্লগে কি কি করেছিলাম এটা একটু দেখি। ব্লগে আমাদের কন্টেন্ট ছিল, অ্যাডমিন প্যানেল ছিল, তাই না? ব্লগে কন্টেন্ট ছিল, অ্যাডমিন প্যানেল ছিল। অ্যাডমিন প্যানেলে আমরা সিকিউর লগইন করেছিলাম, এখানেও সেটা লাগবে, তাই না? হ্যাঁ, এটা ব্লগ আর এটা আমার ই কমার্স। প্রথমে আমরা অ্যাড ক্যাটাগরি করেছিলাম, সব ফর্মে যাচ্ছি, ক্যাটাগরি অ্যাড করেছিলাম, ক্যাটাগরি ম্যানেজ করতে পারতাম, রাইট? ই কমার্সের অ্যাডমিন প্যানেল থাকবে এবং কন্টেন্ট প্যানেল থাকবে। সিমিলার, তাই না? অ্যাডমিন প্যানেল আছে, ফ্রন্ট এন্ড আছে। এখানেও কি অ্যাড ক্যাটাগরি এবং ক্যাটাগরি ম্যানেজার থাকবে। এখানে কি ছিল? অ্যাড ব্লগ আর ম্যানেজ ব্লগ। একটু চেঞ্জ হবে, অ্যাড প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্ট, আচ্ছা না? আচ্ছা, আমরা এই ব্লগে ইমেজ অ্যাড করতে শিখেছিলাম, ওটা আবার কি ফ্রন্ট এন্ডে ডিসপ্লেও করেছিলাম। ফ্রন্ট এন্ডে আসি, এখানে আমাদের ক্যাটাগরি ডিসপ্লে হচ্ছিল, এখানে আমাদের ব্লগ ডিসপ্লে হচ্ছিল। ই কমার্সে এসেও আমি ক্যাটাগরি ডিসপ্লে দিতে পারি, আমার প্রোডাক্ট ডিসপ্লে করাতে পারি, আমার যতগুলো প্রোডাক্ট আছে ডিসপ্লে করছে। এখানেও তাই, এই যে প্রোডাক্টগুলো যদি ডাইনামিক হয়, ইনফ্যাক্ট এটা ডাইনামিক প্রোডাক্ট,
আমি যখন এটার উপরে ক্লিক করব বা এখানে কার্সার নিলে 3টা বা 4টা লিংক আসে, অ্যাড টু কার্ট, ডিটেইল, উইশ লিস্ট, দেন কম্পেয়ার ওখানে। তো আমরা যেরকম ব্লগের রিড মোডে ক্লিক করলে ডিটেইলে যাচ্ছিলাম, এখানেও সেটা ডিটেইলে যেতে পারা। আমি কি বোঝাতে পারছি? ওখানে তো আরেকটা স্টেপ বেশি করেছিলাম, কমেন্টস করা। এখানে কি আছে? না, নেই। হ্যাঁ, এটা পরে। তো আমরা কমেন্টস এর ওই অপশনে যাচ্ছিও না। তো এই পর্যন্ত আমি ডেভেলপ করে আনতে বলেছিলাম। একেবারে কি সিমিলার না বিষয়টা, শুধু কি কনসেপ্টটা ভিন্ন। ওটা একটা ব্লগ আর এটা একটা ই-কমার্স। বাট ই-কমার্সের শুধু কিন্তু এই ব্লগের মতো দুইটা পার্ট দিয়ে হবে না। ব্লগে যদি আমরা একটা অ্যাডমিন প্যানেল, ব্লগার প্যানেল দেই এবং ওখানে কিছু বিষয় অ্যাড করি এবং আমি ক্লাসে যে বিষয়গুলো একটু আলোচনা করেছি এগুলো সম্পন্ন করলেই ব্লগ শেষ। বাট ই-কমার্স আরো সামনে আগাতে হবে। ই-কমার্সের যে মেজর পার্ট, এর পার্ট মূলত 5টা, রাইট? মেজর 5টা পার্ট আছে, যার মধ্যে আমরা 2টা পার্টের মোটামুটি কিছু অংশ কভার করে আছে এই পর্যন্ত। যখন আমরা আসি যে অ্যাডমিন প্যানেলে প্রোডাক্ট অ্যান্ড ক্যাটাগরি ম্যানেজমেন্ট, এটা একটা পার্ট যেটা আমাদের করা আছে। ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে, এবং এটা ডিফারেন্ট স্টাইলে, ক্যাটাগরি ওয়াইজ, অল প্রোডাক্ট, লেটেস্ট প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, বিভিন্ন ধরনের যে ডিসপ্লে, এটা একটা পার্ট, রাইট? এখানে সার্চিংটাও এর সঙ্গে যুক্ত, যে আমি যেন প্রোডাক্ট সার্চ করতে পারি ক্যাটাগরি ওয়াইজ, অথবা লাইক পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে আমি প্রোডাক্ট সার্চ করতে পারি। এগুলো সব ডিসপ্লের অপশনের মধ্যে পড়ে। তার মানে 2টা পার্ট। আমি বলেছিলাম কিছু কিছু অংশ কমপ্লিট। তার মানে আমাদের এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিসপ্লেও নেই, শুধু অল প্রোডাক্ট ডিসপ্লেটা আছে লেটেস্ট প্রোডাক্ট আকারে। 3 নম্বর পার্ট হচ্ছে চেক আউট প্রসেস। ই-কমার্স এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাকে চেক আউট সিস্টেম দিতে হবে। কারণ চেক আউটে কি কি আছে সেটা আমরা একটু জেনে নিই। চেক আউটে 4টা স্টেপ। ওকে, চেক আউটে মূলত 4টা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে কার্ট। আমরা বলছি না অ্যাড টু কার্ট, হ্যাঁ? আমি প্রথমে কার্টে প্রোডাক্ট অ্যাড করে দিব এবং কার্ট থেকে আবার আমি আমার সাইটে ফেরত এসে আমার কন্টিনিউ শপিং চলবে। এর পরের অংশটা কি? কার্টে প্রোডাক্ট তোলার পর, এটা কিন্তু চেক আউটের একটা অংশ। এই কার্টটাকে আপনি চেক আউটের বাইরেও রাখতে পারেন। বাট আমি যদি বলি যে ই-কমার্সে এই অংশটাকে একটা ইন্ডিভিজুয়াল এরিয়া, আমার যে 5টা পার্ট আমি বলছিলাম, যে 5টা পার্টের মধ্যে এখানে আসছে কি অ্যাডমিন, প্রোডাক্ট অ্যান্ড ক্যাটাগরি ম্যানেজমেন্ট, এটা 1। 2 হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে, 3 হচ্ছে কার্ট, 4 হচ্ছে চেক আউট, এন্ড 5 হচ্ছে অর্ডার প্রসেসিং এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, অর্ডার প্রসেসিং এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো 3 নাম্বার পার্ট কি কার্টে অ্যাড করে। এটা কিন্তু ছোট্ট একটা পার্ট, বাট এটা একটু ক্রিটিক্যাল, যদিও ফ্রেমওয়ার্ক এটাকে অনেক ইজি করে দিয়েছে আমাদের। আগে এটা একটু জটিল প্রসেসে ইমপ্লিমেন্ট করতে হতো, বাট কার্টটা অনেক ইজি করে দিয়েছে। কার্ট নামে একটা ক্লাস হচ্ছে ফ্রেমওয়ার্কে, যার হেল্প নিয়ে খুব সহজে আমাদের কার্টটা ইমপ্লিমেন্ট করে দিতে পারি। এবং কার্ট কি সেটা নিয়ে আলোচনা আসার আগে আমি পরের স্টেপগুলোতে যাচ্ছি। মূলত চেক আউট হয় কার্টে যখন আপনি প্রোডাক্ট করেছেন। চেক আউট বলতে আমরা যেটা বুঝি, সুপার শপগুলোতে আমরা আমাদের প্রোডাক্ট ট্রলিতে তোলা আছে, আমি আমার কাউন্টারের লাইনে এসে দাঁড়িয়েছি, অথবা কাউন্টারে প্রোডাক্ট দেওয়ার, প্রোডাক্টটা কি আমি পেমেন্ট করে প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার চেক আউট প্রসেস। আমি যতক্ষণ ওই ট্রলিটা নিয়ে ঘুরছি এবং প্রোডাক্ট কিনছি ততক্ষণ আমি কি কার্ট প্রসেসের মধ্যে আছি, রাইট? কার্টে রাখছি, এখান থেকে চেক আউট শুরু। চেক আউটের ফার্স্ট যে পার্ট ই-কমার্স টাইপ সাইটের, সেটা হচ্ছে কাস্টমার ইনফো।
যখনই চেক আউট শুরু করবো প্রথমে তার কাছ থেকে তার ইনফরমেশন গুলো আমি নিয়ে নিব, বিশেষ করে তার অ্যাকাউন্ট লগইন এবং বিলিং ইনফরমেশন। সে যখনই সাইটে রেজিস্টার্ড ইউজার হয়ে যাবে না, তার অ্যাকাউন্ট লগইন ইনফরমেশন এবং বিলিং ইনফরমেশনটা নিব। পরের পার্ট হচ্ছে তার কাছ থেকে শিপিং ইনফোটা নিয়ে নিব। ওকে, শিপিং বলতে যে আমি প্রোডাক্টটা কিনলাম, অনলাইনে তো কিনছি তাই না, আমি আমার অফিসের অ্যাড্রেস দিয়ে আমি বলি যে এখান থেকে টাকা নিয়ে যাবো, আমার প্রোডাক্টটা পৌঁছে দেবো আমার গ্রামের বাড়িতে অথবা ঢাকারই অন্য কোনো লোকেশনে। যে জায়গায় প্রোডাক্টটা পৌঁছবে সেটা হচ্ছে আমার শিপিং অ্যাড্রেস। ওকে, শিপিং অ্যাড্রেসটা আমি এখান থেকে তার কাছ থেকে নিব। পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে পেমেন্ট, সিলেক্ট পেমেন্ট মেথড, রাইট? কার্ডের পরে কি হবে? কাস্টমার ইনফো দেবে, এখান থেকে ইনফরমেশন দেওয়ার পর সেভ বাটন প্রেস করার পর তার কাছে একটা ইমেল যাবে এবং সে সরাসরি লগইন হয়ে যাবে। লগইন হয়ে কার্ড দেখবে এবং শিপিং ইনফরমেশন দেওয়ার একটা ফর্ম তার কাছে আসবে। দেন শিপিং ইনফরমেশন দিয়ে নেক্সট বাটন প্রেস করলে তাকে পেমেন্ট ইনফরমেশন দিতে বলবে যে সে কিভাবে মার্চেন্টকে টাকা দেবে। আমাদের দেশে ম্যাক্সিমাম কি হয়? ক্যাশ অন ডেলিভারি, তাই না? ম্যাক্সিমাম কি ক্যাশ অন ডেলিভারিতে হয়। আর যদি কোনো পেমেন্ট গেটওয়ে এখানে ইন্টিগ্রেটেড থাকে লাইক ডিবিবিএল অথবা ব্র্যাক ব্যাংকের যে পেমেন্ট মেথড আছে সেটা, অথবা বিকাশ, এর মাধ্যমে আপনি পেমেন্ট মেথড এখানে দেয়া থাকবে যেটা চুজ করবে পেমেন্ট, রাইট? এবং পেমেন্ট চুজ করার পরেই কিন্তু এখানে অর্ডার কনফার্ম একটা বাটন থাকবে যেটা প্রেস করলে অর্ডারটা সেভ হয়ে যাবে, রাইট? বাট এর আগ পর্যন্ত কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন গুলো সেভ করতে থাকবো। অর্ডারের ইনফরমেশনটা সেভ হবে সবার শেষে। তাহলে এটা একটা পার্ট। চেক আউট কয়টা বিষয়? কাস্টমার ইনফরমেশন এন্ড লগইন, ওটা একটা পার্ট। শিপিং ইনফরমেশন নিতে হবে, পেমেন্ট ইনফরমেশন নিতে হবে, পেমেন্ট টাইপটা আমাকে নিতে হবে এবং অর্ডার কনফার্ম করে অর্ডার সেভ করতে হবে। পুরো বিষয়টা কিন্তু চেক আউটের মধ্যে পড়বে। ওকে, এটা পুরো চেক আউট প্রসেসের মধ্যে যাবে। তো আমরা এই পর্যন্ত করতে পারলে ইনফ্যাক্ট 4টা পোরশন শেষ হবে। আর ফাইনালি যেটা আছে অর্ডার প্রসেসিং, আমাদের অ্যাডমিন প্যানেলে অর্ডারটা ম্যানেজ করতে হবে, ইনভয়েস তৈরি করতে হবে, রাইট? প্রিন্টিং অপশন দিতে হবে, ডেলিভারি প্রসেস করতে হবে এবং আমার ইনভেন্টরিটাও প্যারালালি ম্যানেজ করতে পারতে হবে। ওকে, এটা হচ্ছে যে কোনো ই-কমার্স টাইপ সাইটের মিনিমাম 5টা পার্ট। আরো যদি ভলিউম বাড়তে থাকে, আমি কি যখন ইনভেস্ট করতে থাকবো অবভিয়াসলি নতুন নতুন বিষয় এখানে ইন্টিগ্রেটেড হতে থাকবে, তাহলে এই বিষয়গুলো থাকতেই হবে। আর যদি আমি অ্যাডিশনাল দিতে চাই, এর সাথে আরো আরো নতুন নতুন অনেক কিছু এই ই-কমার্সের মধ্যে ইনভলভ করা সম্ভব। বোঝা যাচ্ছে? তো আমরা এই বিষয়গুলো দেখবো। এখানে একটা এপিআই ইন্টিগ্রেশনের কাজ আছে, পেমেন্ট এপিআই একটা আছে, এসএমএস এপিআই একটা আছে। সো আমি ইনফ্যাক্ট দুইটা এপিআই এখানে ইন্টিগ্রেট করে দেখানোর চেষ্টা করব। আমরা ইমেলিং দেখেছি, এখান থেকে ইমেল করা হয়, কাস্টমার সেভ হলে একটা ইমেল আর অর্ডার শেষ হলে আরেকটা ইমেল কাস্টমারের কাছে পাঠানো হয়। অ্যাডমিন প্যানেল থেকেও কাস্টমারের কাছে ইমেল পাঠানোর সিস্টেম থাকতে হবে। ওকে, তো এটা হচ্ছিল যে আমাদের পরের পার্টটা। আমরা তো বুঝতে পারছি যদি আমরা এই প্রজেক্টটা নেই এবং কোডগুলো স্টাডি করি, অথবা আমরা যদি নিজের প্রজেক্টের উপরেই কাজ করি, যে লাইক আমি একটা নিজস্ব ডিজাইনের উপরে ই-কমার্স দাঁড় করিয়েছি, যতটুকু ব্লক শিখেছিলাম ওইটাই আমি ইমপ্লিমেন্ট করেছি, এখন এখান থেকে নতুন নতুন শিখবো এবং আমার প্রজেক্টটা গিয়ে আমি সেটা অ্যাপ্লাই করব, সবচেয়ে ভালো হবে, তাই না? যে আমি ব্লগ যেটা করেছি ওটা আমি ইমপ্রুভ করতে থাকি, আমার পার্সোনাল প্রজেক্টটা করতে থাকি এবং ক্লাসের সাথে আগানোর জন্য নিজে যে টেমপ্লেটটাতে আমি ব্লগ করছি, ই-কমার্সটাকে দাঁড় করিয়েছি, এটা আস্তে আস্তে শেষ করতে থাকি। ওকে, যে এটার উপরেই কাজ করতে হবে, এটা ম্যান্ডেটরি না। ওকে, আচ্ছা, তারপরেও আমি যদি কোনো টাস্ক আকারে দিয়ে থাকি যে এই কাজটুকু করতে হবে, তাহলে আমি কিছু কিছু জিনিস হয়তো ছেড়ে যাবো, যে আমরা জানি সময় নষ্ট না করে হয়তো সামনে আগাবো, তখন ওই কাজটুকু হয়তো এখানে আপনারা করলেন। বুঝা যাচ্ছে? সো একটু টাইমটা বাড়িয়ে দিতে হবে প্র্যাকটিসের। ইনফ্যাক্ট আগে যা করতাম তার ডাবলে আসতে হবে, কারণ 3টা বিষয় প্যারালালি আগাবে। একটা হচ্ছে আপনাদের গ্রুপ প্রজেক্ট, একটা হচ্ছে
ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, আরেকটা কি ক্লাসের প্রজেক্ট। ঠিক আছে, তো সময় যদি না বাড়ানো যায় তাহলে কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তো এখানে ডিজাইনটা করা আছে একটা প্রফেশনাল ডিজাইন, অপারেশনেও আছে। তো উনি রিকোয়েস্ট করেছেন, আমরা তার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। এখানে যে ডিজাইন কনসেপ্টটা আছে এবং ডিজাইনের যে ইস্যুগুলো দেয়া আছে, এই হিসেবে যদি ডেভেলপ করতে হয়, আমি আগেও বলেছি যে এটা অলমোস্ট কমপ্লিট ই কমার্সের কনসেপ্ট ডিজাইন বলছে। ঠিক আছে, এবং এ ধরনের ওয়েবসাইট ডেভেলপ যদি করতে হয় সিএমএস ছাড়া কোড করে, সিএমএস দিয়ে করলে হয়তো বেশি পয়সা লাগে না, কারণ এখানে সিকিউরিটি থ্রেটও থাকে অনেক। বাট কোড করে করতে হলে যদি কোম্পানিতে যান, এই যে বিভিন্ন ধরনের অপশন দেখছেন না, কম্পেয়ার লিস্ট, রিলেটেড প্রোডাক্ট, উইশ লিস্ট, রেটিংস, এই বিষয়গুলো যদি ইন্টিগ্রেটেড করতে হয় আর ই কমার্স আদার্স বিষয়গুলো যদি এখানে ইনভলভ হয়, তাহলে এই প্রজেক্টের জন্য মিনিমাম ওয়ার্কিং আওয়ার থাকে অ্যারাউন্ড 500 আওয়ার্স। 500 আওয়ার্সকে যদি আপনি কোনো কোম্পানির মিনিমাম রেট ধরেন, $10, $5,000, রাইট? $5,000, 4 লাখ টাকা, এই হিসেবে প্রজেক্টের ভ্যালু আসে। 500 ঘন্টা সময় লাগবে যদি কমপ্লিট যে ডিজাইনটা দেওয়া আছে এই অনুযায়ী কাজ করতে হয়। বোঝা যাচ্ছে? আমরা কিন্তু মেজর পার্টগুলোতেই যাব। অ্যাডমিন প্যানেলেও কিছু কিছু অংশ থাকবে। যদি আমরা কাজগুলো বুঝতে থাকি, আস্তে আস্তে করে নিজেরাও কিন্তু ওই অংশের কাজগুলো করতে পারবো কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও। কিছু কিছু কাজ আমি হয়তো বলবো যে এটা এভাবে করতে হয়, লাইক উইশ লিস্ট আমি হয়তো দেখাবো না, বাট বলে দিব। যেরকম আমি ব্লগে বলেছি যে আর্কাইভ এভাবে করতে হবে, পপুলার এভাবে করতে হবে, বলেছি না? সো এই কনসেপ্ট আর্কাইভ বলি না, আর্কাইভ যেগুলো হচ্ছে লাইক আপনি হয়তো লেটেস্ট 15 ডেজ অথবা 1 মান্থের ব্লগগুলোই রাখছেন, বাকিগুলোকে আর্কাইভ স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন। যেগুলো পুরনো 1 মাসের পুরনো সেগুলো আর্কাইভে চলে যাবে, ক্লায়েন্টে আর আসবে না। এটা তো জাস্ট কোয়েরি, তাই না? ওটা আর্কাইভ লিস্টে চলে যাবে। যে লাস্ট মান্থের আর্কাইভে কি দেখি, লাস্ট মান্থ, তার আগের মান্থ, তার আগের মান্থ, ডেট দিয়েই তো আমরা তো ব্লগ যখন সেভ করছিলাম ডেট তো দিয়ে দিচ্ছিলাম। জাস্ট ডিসপ্লে করার সময় ওই কোয়েরিতে ওই বিষয়টা অ্যাড করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, তো এখানে কারো কোশ্চেন আছে যে আমরা এই ফ্লোটাতে বুঝতে পারছি না বা নতুন কোনো কিছু, বা আমরা এই অংশটা বুঝি নাই, বা এই কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা এখানে এখন যেটা করব, কার্ট বিষয়টা একটু এলাবোরেট করি। যে কার্টটা কি, আমরা ওয়েবসাইটে আছি, আমরা যদি সুপার শপে থাকি একরকম, ওই যে ট্রলিটাকে কার্ট বলা হয়, রাইট? আমি বিভিন্ন শেলফে যাই, পছন্দ হলে তুলে রাখি, আবার কিছুক্ষণ পরে যদি মনে হয় যে না এটা নিব না, আবার ফেরত দিয়ে রাখি। আবার যদি মনে হয় যে না আরো দুই কপি নিব বা 2টা আইটেম নিব একই জিনিসের, সেটাও করতে পারি, তাই না? তো আমি ওয়েবসাইট ঘুরছি, আমার কার্টে অ্যাড করব এমন একটা জায়গা, আমি যে কোনো সময় আবার প্রোডাক্টে আসতে পারবো, কোয়ান্টিটি আপডেট করতে পারবো, রিমুভ করতে পারবো, রাইট? এবং আমি যতক্ষণ না অর্ডার কমপ্লিট করছি, চেক আউট প্রসেস শেষ করছি, ততক্ষণ আমার ওই কার্টটা আমার ব্রাউজারে ডিসপ্লে করবে, রাইট? তো কার্টের যে বিষয়টা মূলত এরকম থাকে যে আইটেমের নাম, আইটেমের ইমেজ, অথবা আইটেম প্রাইস, সাব টোটাল, এভাবে আসতে থাকে। তারপরে টোটাল এখানে দেখা যায়, রাইট? কার্টটা দেখতে নরমালি এরকম হয়, ভালো ভালো ডিজাইন, সুন্দর সুন্দর কার্ট ডিজাইনও দেখা যায়। তো আগে যে বিষয়টা হতো যে ফ্রেমওয়ার্ক ছাড়া আমরা যদি করি, আমরা 2টা প্রসেস ফলো করে করতাম। হচ্ছে ডেটাবেসে টেম্পোরারি টেবিল ম্যানেজ করা হতো অথবা সেশনই ইউজ করা হতো, রাইট?
ডেটাবেস টেম্পোরারি টেবিলটাই বেশি ম্যানেজ করা হতো। কোডিগনেটর ছাড়া যদি আমরা করতে চাই, যে কেউ যখন কোনো প্রোডাক্ট কার্টে অ্যাড করবে, ওটা একটা এই ব্রাউজারে সেশন ক্রিয়েট করা যাবে না, সেশন স্টার্ট করে এবং এটা ইউনিক হবে। তার ওই সেশনের আইডিটা আমার টেম্পোরারি কার্ট টেবিলের প্রাইমারি কি ধরে বা ইউনিক আইডি ধরে আমরা রেখে দিতাম। সে যতগুলো প্রোডাক্ট কার্টে অ্যাড করতো ওটা ডেটাবেস টেবিলে থাকতো এবং সেখান থেকেই ডিসপ্লে হতো। যদি রিমুভ করতো টেম্পোরারি টেবিল থেকে রিমুভ করে দিতাম, রাইট? আপডেট করলে টেম্পোরারি টেবিলেই আপডেট হতো। প্রবলেমটা কি ছিল? লাইক পিক আওয়ারে 1000 বা 2000 কাস্টমার যখন আমার সাইট ভিজিট করছে, 2টা-5টা করে যখন প্রোডাক্ট অ্যাড করছে কার্টে, তখন কিন্তু প্রসেসটা অনেক স্লো হয়ে যেত। মাঝপথে যদি আমি প্রোডাক্ট কিনতে কিনতে কারেন্ট চলে যায়, অথবা ব্রাউজার ক্র্যাশ করে, অথবা আমি না কিনে সাইটটাই কেটে দেই, ওই ডাটাগুলো কি ডেটাবেজে রয়ে যেত, তাই না? এটা নির্দিষ্ট সময় পরে যদিও ক্রন জবসের মাধ্যমে ডাটাগুলো রিমুভ করা হতো, বাট ওটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতো আমার ডেটাবেসে, রাইট? এবং ওই কার্ট প্রসেসটা ডেভেলপ করতে বেশ সময়ও লাগতো। এটা এখন কোডিগনেটর ফ্রেমওয়ার্ক আমাকে একটা কার্ট ক্লাস করে দিয়েছে। আমার কাজ হচ্ছে, আমি যদি কার্টের ডিজাইনটা ফ্রন্ট এন্ড ডিজাইন আমার করা থাকে, দ্যাটস ভেরি গুড। আদারওয়াইজ তারা একটা কার্ট ক্লাসের মধ্যে ছোট্ট ডিজাইনও করে দিয়েছে। তারা যা ইউজ করছে যে সেশনের ভেতরে ডাটাগুলো টেবুলার আকারে এবং রো ধরে ধরে রাখার ব্যবস্থা করে দিয়েছে। ব্রাউজারে সেশন আমরা ক্যাশ মেমোরি ইউজ করছি, কোন কোন ফিল্ডে ডাটা যাবে সেটা নির্দিষ্ট, কি ডাটা যাবে সেটাও আমরা বলে দিচ্ছি। যখনই কোনো প্রোডাক্ট কার্টে অ্যাড করব, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস আমরা যখন দিয়ে দিব, সে সুন্দর করে আমরা যখন ডেটাবেজে টেবিলে রো আকারে রাখি না ডাটাগুলো, সেও কিন্তু সেশনের মধ্যে এরকম রো আকারে ডাটাগুলো রাখতে থাকবে এবং সেখান থেকে আমরা ডিসপ্লে করাতে পারবো। বেনিফিটটা কি? ডাটাগুলো ডেটাবেজে যাচ্ছে না, তাই না? আমার একটা নতুন টেম্পোরারি টেবিল ম্যানেজ করতে হচ্ছে না। এবং আনসার্টেনিটি হলে, যে লাইক আমার ব্রাউজার ক্র্যাশ করলো, ইলেকট্রিসিটি চলে গেল, অথবা আমি সাইট ক্রস করে দিলাম, আমার ডেটাবেজে কোনো হ্যাম্পার হলো না। এবং কার্ডটাও কিন্তু স্মুথলি আমার ব্রাউজারে থাকাতে খুব দ্রুত এক্সিকিউট হলো। ডেটাবেজে থাকলে কি কোয়েরি তুলে আনতে হতো, কোয়েরি করে তুলে আনতে হতো না। সে সকল বিষয়ে কিন্তু বেনিফিট আমি পাচ্ছি। সো আমাদের যে সেশনের, আমাদের যে কার্ড ক্লাসটা আছে, মূলত ইউজ করেছে সেশনের মধ্যে ডাটাটা রেখে দেওয়া হচ্ছে এবং সেশন থেকেই ডাটা রিড করে আমরা ব্রাউজারে ডিসপ্লে করব। যতক্ষণ না আমরা এই অর্ডারটা কনফার্ম করছি, ওই প্রোডাক্টগুলো আমার ডেটাবেসে ঢুকবে না। বাট আমরা যখন একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাচ্ছি, ওই ইনফরমেশনগুলো আমরা ডেটাবেসে রেখে দিতে পারি। যে লাইক আমি কাস্টমার ইনফরমেশন দিচ্ছে সেটা রাখলাম, শিপিং ইনফরমেশন দিচ্ছে সেটা রাখলাম, পেমেন্ট ইনফরমেশন দিচ্ছে সেটা রাখলাম, অর্ডার কনফার্ম করলো, দেন আমি অর্ডার ইনফরমেশনগুলো রাখলাম। আবার এরকমও হতে পারে যে কাস্টমারটা সেভ করার পর তার শিপিং এবং পেমেন্ট সেশনে রাখলাম, অর্ডার কনফার্ম করার পরেই শিপিং দিলাম, পেমেন্ট দিলাম, দেন অর্ডার দিলাম। ওই সময় সেটা করা হতে পারে যদি আমরা ডেটাবেস থেকে আরেকটু ম্যাচিউর করতে চাই। তার মানে এখানে কিছু বিষয় আছে যেটা একটু আপডেটেড। আমরা স্লো প্রসেসে একটু মানে প্রতিদিনে এক একটা করে টপিক ধরে ধরে আগাবো। কিছু জিনিস বাসা থেকেও করে আনতে হবে। আজকে আমি কার্টের বিষয়টা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। কার্ট ইমপ্লিমেন্ট, এডিট অ্যান্ড ডিলিট, খুবই ছোট কাজ হবে, বাট এটা একটা কমপ্লিট পার্ট। কিন্তু আমি 5টা মেজর পার্টের মধ্যে সবচেয়ে ছোট পার্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা ছাড়া কিন্তু ই কমার্স হবে না। বোঝা যাচ্ছে? যেমন যদি কার্টই না থাকে সাইটে, এটা ই কমার্স হবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি দেখি যে আমাদের কার্টের ডিজাইনটা কেমন। প্রোডাক্ট ডিটেলে আমি যাচ্ছি, ডিটেল থেকেই কার্টে যাওয়ার চেষ্টা করব। লেটেস্ট গুলোর মধ্যে না? একদম টপে আছে যেটা। আচ্ছা, সেখান থেকেও তো যাওয়া যাবে না? অ্যাড টু কার্ট সিস্টেম নাই? দেন নাই, এখানে আছে। এখানে ক্লিক করলে আসবে এইটা? ডিটেল নেই? হ্যাঁ, ডিটেলসটা একটু লাগবে যে আমি যেন আমার এই মাস্টারের মধ্যে দেখতে পাই। হ্যাঁ, মাস্টারের মধ্যে দেখতে পাই। এখানে শর্ট ফরম্যাট, এটা তো শর্ট ফরম্যাটে আছে, বাট এটা কিন্তু একটু, হ্যাঁ, এই যে ভিউ কাট করলে যেন আমরা ডিটেলে চলে আসি, এই ডিজাইনটা আমাদের দরকার পড়বে।
ওনার কার্ড ডিজাইন হতে হতে আমরা একটা কাজ একটু করি, যে ডিজাইন ভিউটা আমরা ওনার কাছ থেকে নিব। অ্যাড টু কার্ট এখানে ক্লিক করার অর্থ হচ্ছে এটা যদি আমাদের ডাইনামিক সাইট হয়, মানে ডাইনামিক প্রোডাক্ট হয়, এটাকে আমরা কার্টে অ্যাড করে দেব। ঠিক আছে, কার্টে অ্যাড করব কিভাবে? চলে যাবে, সবই চলে যাবে, কারণ ব্রাউজারে ক্যাশেই তো আমরা রাখবো ডাটাকে। না, তেমন তো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা আমি একটু ইউআরএলটা দেখি কিভাবে হয়েছে। এটা ঠিক হয় নাই। প্রোডাক্ট ডিটেলস যখন আসেন, ঠিক আছে, প্রোডাক্ট ডিটেলসটা ওয়েলকাম কন্ট্রোলারে রেখেছেন। ওকে, এটা প্রোডাক্ট কন্ট্রোলার তৈরি করা যেতে পারে, এটা কার্ড কন্ট্রোলারও হতে পারে। আরেকটা কন্ট্রোলার। আচ্ছা, এখন আমরা মানে অ্যাড টু কার্ট বললে যে ক্লাসটাতে আমরা যাব সেটা হচ্ছে কার্ট ক্লাস। তো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটা কার্ট নামে ক্লাস তৈরি করি। PHP ক্লাস, কার্ট ক্লাস তৈরি করছি। কার্ট কি করবে? এক্সটেন্ড করবে সিআই কন্ট্রোলারকে। ঠিক আছে, মাস্টারের মধ্যে করে দেবে, মানে জাস্ট ভেতরের পেজটা করবেন। হ্যাঁ, কার্টের ভেতরের ডিজাইনটা হয়েছে কি? এটা করে ফেলেন। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা হবে, আমি যখনই অ্যাড টু কার্ট বাটনটা প্রেস করব আমার কার্টে প্রোডাক্ট অ্যাড হবে, তাই না? তার মানে আমি আমাদের যে প্রোডাক্ট ডিটেলের যে পেজটা আছে ওই পেজটাতেই প্রথম আমি কাজ করব। আমাদের যে প্রোডাক্ট ডিটেল পেজটা আছে ভিউয়ের মধ্যে, প্রোডাক্ট ডিটেলস, এখানে অবভিয়াসলি আমাদের প্রোডাক্টের আইডিটা আছে। আমরা প্রোডাক্টের নেম, আবার প্রোডাক্ট নেম এখানে বলছি, দুইবার প্রোডাক্টের নেম এখানে দেখানো হচ্ছে। প্রোডাক্টের ইমেজ, এখানে কি একাধিক ইমেজের জন্য কাজ করা হয়েছে? আচ্ছা, ওটা তো ইয়েতে আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, প্রোডাক্টের ইমেজ, এটা ডেসক্রিপশন, রিভিউ, এই পার্টটা দেওয়া হয়েছে, রিলেটেড প্রোডাক্ট। যাই হোক, আমাদের এর পরের কাজটা কি আছে? ব্র্যান্ড দেওয়া হয়েছে, কোড দেওয়া হয়েছে, অ্যাভেলেবিলিটি, ইন স্টক বলা হচ্ছে, ইমেজ, স্টকের ইমেজটা দেওয়া হচ্ছে। এরপরে শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, তারপরে কোথায় আসে? বাটন, এই যে বাটন, তাই না? অ্যাড টু কার্ট, রাইট? এই বাটনটা
হ্যাশে যাচ্ছে, তাই না? তার মানে ক্লিকেবল হয়েছে। আমি যখনই অ্যাড টু কার্ট বাটনটা প্রেস করব, এখান থেকে আমি কোথায় যাব? PHP echo page URL, তারপরে কি কার্ট অ্যাড টু। এখানে আমি কাকে কার্টে নিব? প্রোডাক্টের আইডিটা দরকার আছে না? আচ্ছা, প্রোডাক্টের আইডিটা এখানে কোথায় যেন দেখলাম, এই তো প্রোডাক্ট ইনফোর মধ্যেই দেখা যাচ্ছে। আপনি ক্লাসে চলে আসেন, ক্লাসে চলে আসেন, ল্যাবে চলে আসেন, ল্যাবের মধ্যে চলে আসেন। প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট, ঠিক আছে। আমি প্রোডাক্ট আইডিটা নিলাম, এক জায়গায় বসেন। পাবলিক ফাংশন অ্যাড টু কার্ট। এখান থেকে কি প্রোডাক্ট আইডি। এখন ঘটনা হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশনটা তো মানে প্রোডাক্ট, আমি যখন প্রোডাক্ট ডিটেইলে যাচ্ছি, ওয়েলকাম কন্ট্রোলারে অবভিয়াসলি একটা ফাংশন লেখা আছে যে কোথায়, এই যে প্রোডাক্ট ডিটেল, আইডিটা নিয়ে এসে প্রোডাক্টের ইনফোটা কোথা থেকে পাচ্ছি? ওয়েলকাম মডেলে সিলেক্ট প্রোডাক্ট ইনফো বাই আইডি, যেখান থেকে প্রোডাক্টের ইনফরমেশন তুলে আনা হচ্ছে। এখানে জয়েন্ট করে লিখেছে। প্রোডাক্টের মাল্টিপল ইমেজও আনা হয়েছে এবং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারারও আনা হয়েছে। এটা একটা বিষয় যে এখানে জয়েন্ট কোয়েরি আলোচনা হয় না। না, যেহেতু করা আছে আমরা এই প্রথম লাইনটা বুঝতে পারছি আর নিচের গুলো বুঝতে পারছি, বাকিগুলো বোঝা যাচ্ছে না, তাই না? এটা একটু যেহেতু করা আছে আমরা একটু আলোচনা করি। যাই হোক, এটা একটু কেমন হবে, একই জিনিসই তো লিখতে হবে, তাই না? এখানে আমি হলে যেভাবে দেখাতাম, এটা একটা প্রোডাক্ট টেবিল থেকেই নিয়ে আসতাম। এখানে যে বিষয়টা আছে যে তিনি অ্যাডিশনাল কয়েকটা বিষয় অ্যাড করেছেন, যে একের অধিক ইমেজ প্রোডাক্টে যখন অ্যাড করা হয়েছে প্রোডাক্টটা, তখন একের অধিক ইমেজ সেখানে দেয়া হয়েছে। সে কারণে একটা আলাদা টেবিল ম্যানেজ করতে হয়েছে প্রোডাক্ট ইমেজের। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্রোডাক্টের রেট, একটা স্পেশাল রেট আছে, যে আপনি যদি লাইক অফার দেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, তো সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টের রেটের জন্য আলাদা আরেকটা টেবিল তৈরি করা হয়েছে, যে প্রোডাক্ট স্পেশাল রেট আর প্রোডাক্টের ইমেজ। আবার এখানে একটা ম্যানুফ্যাকচারার ইস্যু, যে এই প্রোডাক্টটা কোন ম্যানুফ্যাকচারারের, রাইট? সেটা একটা বিষয়। ম্যানুফ্যাকচারার বলতে যে লাইক কোন ব্র্যান্ডের, হ্যাঁ, তো এই বিষয়টা এখানে ইনভলভ। এই কারণে কোয়েরিটা দিকে এরকম দেখা যাচ্ছে, বাট
এখানে যে বিষয়টা আপনাদের জন্য হলে সহজ হতো, এক টেবিলে সব থাকলে তো হবে না, ইমেজগুলো একের অধিক ইমেজ কিন্তু এক টেবিলে রাখা উচিত না। আবার ম্যানুফ্যাকচারারটা আরেক টেবিলে নেওয়াটা বেটার। হ্যাঁ, স্পেশাল রেটটা হয়তো একটু টাফ হয়ে গেছে কারো কারোর জন্য। হ্যাঁ, স্পেশাল রেটটা একটা দেখাতে পারবো না, সেল যেমন এখানে একটা শো হচ্ছে, ওটা খুব কম্পেয়ার করে আমাদের একটা কাজ করতে হতো যে লাইক এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতাম বেটার হতো। যাই হোক, আপনার মতো আপনাদের আমি এই পোরশনটা একটা দেখাই, তাহলে একটু ভালো বোঝা যাবে। আদারওয়াইজ কারো কারোর জন্য এটা একটু টাফ হতে পারে। হ্যালো, কথা বলেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ইউনাইটেডের তো 12। না না, ইউআই স্টুডেন্ট হলে ওদের তো ডিসকাউন্ট আগে থেকেই আছে। আর ডিসকাউন্ট বলতে কি, ওদের যেটা দেওয়া যাবে যে স্পেশালিটি হচ্ছে 2বারে তারা টাকা দিতে পারে। না না, তাহলে নন ইউতে। ওকে 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 ওকে। ইউজার আইডি পাসওয়ার্ড বলেন। জামান @gmail 12JAMAN@gmail.com। পাসওয়ার্ড 12456। আপনি আরেকটা নতুন কমান্ড নেন, এখান থেকে কিছু স্যার আপনি একটু বুঝাই বলেন। স্যার আমার কথা বুঝতে পারছেন? আরেকটা নিয়ে স্যার এখান থেকে যেগুলো লাগে নিয়ে আপনি একটু করুন। ওটা আরো অনেক সময় কম লাগবে। সময় কম লাগবে না, ক্ষেত্রে সময় বেশিই লাগবে। এই জন্য কিন্তু আমি থেমে গিয়েছি। হ্যালো, জি আমি আসবো আজকে আসবো। আচ্ছা, হ্যাঁ আমি আজকে এসে রিকোজিশন আপনি একটু কন্টিনিউয়াস রাখেন, ওই যে শুক্র শনি সন্ধ্যা আমি রিকোজিশনটা দিয়ে দিব, আজকেই আসবো। হ্যাঁ ওকে, ঠিক আছে, হ্যাঁ add category, manage category, add product, manage product, manufacturers, আমি BCC আছি। হ্যাঁ 30 মিনিট থাকবো। হ্যাঁ 30 মিনিট থাকবো। আচ্ছা, একটা জিনিস আমরা একটু দেখি যে অ্যাড ম্যানুফ্যাকচারার বলতে বোঝাচ্ছি যে ব্র্যান্ডিং আর কি, কার প্রোডাক্ট।
এটা আমরা হয়তো বুঝতে পারবো, তাই না? আচ্ছা, আমি ওটা আস্তে আস্তে করে আগাবো, কারণ ফ্রন্ট এন্ডটা একটু একটা বিষয় আছে, জয়েন কোয়েরির যে ইস্যুটা ওটাও একটা বিষয় আছে, ওটার দিকে আমি যাওয়ার চেষ্টা করছি। বাট আলটিমেটলি এটা করলে যেটা হবে, বেশ বিষয় কিছু শেখা যাবে আর কি। হ্যাঁ, ই কমার্সের একটা এনভায়রনমেন্টের দিকে আরেকটু ভালোভাবে ইনভলভ হওয়া যাবে, জটিল হবে না। আমি এই পোর্শনটা এখানে রাখছি, এই ডিসপ্লেটা কিভাবে আসলো, জয়েন কোয়েরি কিভাবে হচ্ছে, ওই প্রসেসের দিকে আগাচ্ছি। এখন যদি বলেন যে ম্যানুফ্যাকচারার ডেটাবেজে অ্যাড করতে হবে, আমি এখান থেকে শুরু করতে পারি, যে আমি অ্যাড ম্যানুফ্যাকচারার ফর্মটা নিয়ে আসবো, তারপরে ম্যানুফ্যাকচারার টেবিলে ডাটাটা দিব। এগুলো মনে হয় না দরকার আছে, না? আমি ম্যানুফ্যাকচারার আগে ম্যানুফ্যাকচারার নিয়ে আগে আমাদের একটা ম্যানুফ্যাকচারার টেবিল আছে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচার নেম, ম্যানুফ্যাকচার ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, এগুলো আমাদের পাবলিশড আনপাবলিশড ম্যানুফ্যাকচার, রাইট? তারপরে যখন ম্যানুফ্যাকচার অ্যাড হচ্ছে, সিমিলারভাবে আমরা ওটাকে ম্যানেজ করতে পারছি। এটা তো আমরা জানি, তাই না? অ্যাড, এডিট, ডিলিট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, রাইট? এটা একটা পোর্শন। আমাদের প্রবলেমটা হচ্ছে এক জায়গায় গিয়ে, যেটা হচ্ছে এখানে এসে আমার যতটুকু মনে হয় যে যেরকম আমরা ক্যাটাগরি এনেছিলাম, এখানে ম্যানুফ্যাকচারার আসে, ক্যাটাগরিটিতে ক্যাটাগরিগুলো আসে। অ্যাড প্রোডাক্টের বাটনটা শুধু উপরে আছে, ফার্স্ট কিছু ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে, যেটা জেনারেল বলা হচ্ছে। ইমেজ, আপনি চাইলে একের অধিক ইমেজ অ্যাড করতে পারেন, এই জায়গাটা আমি একটু আলোচনা করব। স্পেশাল অফারে যেটা হচ্ছে স্পেশাল অফার স্টার্ট এন্ড এবং স্পেশাল প্রাইস, এই বিষয়টা কি, তাই না? যে আমি ফেব্রুয়ারি 5 থেকে মার্চের 5 পর্যন্ত এই প্রোডাক্টের কিছু ডিসকাউন্ট দেব, তো ডেটটা বলে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি। যে আগে যে প্রাইসটা ছিল, ইনফ্যাক্ট সেই প্রাইসের লাইক $100 ছিল, আমি এখন $50 অ্যাড করছি। তো এটা তো অ্যাকচুয়ালি যে করে দিয়ে করা। হ্যাঁ, এই ডিজাইনটা আমি জানি না, হ্যাঁ ডিজাইন নিয়ে আমি কনসার্ন। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু ওদের ট্যাব, এটা যে করি ট্যাব ইউজ করা হয়েছে এখানে। সেটা একটা বিষয়। হ্যাঁ, ওনারা জানে না এটা অ্যাকচুয়ালি, যারা জানি তারা বিষয়টা বলছে। যাই হোক, এখানে 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 একটা যে কোরি আছে, আবার এখানে একটা যে কোরি আছে, তাই না? এই যে কোরিগুলো আমার মনে হচ্ছে যে একটু আলোচনা, এটা হচ্ছে যে কোরি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের যে কোরি। আপনারা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স শিখেছেন, ওটা ইউজ এখনো দেখেন নাই। আচ্ছা, রাইট, ডিজাইনটা অ্যাকচুয়ালি আমারই এক হাতে করাটাই বেটার ছিল। ডিজাইনটা যদি একদম নরমাল ডিজাইন হতো তাহলে খুবই ভালো হতো। এখানে তো ডিজাইন কোনো সমস্যা না, ডিজাইন আপনি এটা ধরে নেন, এটা নরমাল ডিজাইন, ধরে নেন আপনি এটা নরমাল ডিজাইন। নরমাল ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে। আমি বুটস্ট্র্যাপে জাস্ট খালি কল করে গেছি। অনেকে জানে না তো, বুটস্ট্র্যাপ বোঝে না, অনেকেই জানে না। এটা একটা ঠিক বিষয়। আপনি যদি কোঅর্ডিনেশন তো স্যারকে দিয়ে দেন, তাহলে তো হয়ে যাবে, সমস্যা সমাধান। আর একটা সমাধান স্যার, আমাদের পুরান যে ব্লকটা ছিল ওটাকে স্যার একটু এডিট করে এখান থেকে নতুন গুলো অ্যাড করে দেন। নতুন একটা সিম্পলি একটা পেজ, যেখানে কোনো ছবি থাকবে না, যে করে কোনো কাজ থাকবে না, প্রোডাক্ট অ্যাড করা যাবে, এটা বেস্ট।
জানবো পরে জানবো আগে ভাষা আপনি আপনার প্রজেক্টটা নিয়ে আসুন। হ্যাঁ নিয়ে আসুন, যে করে দেখানোর পরেই ইয়ে করবো। অনেকে মাথা ঘুরে যাচ্ছে, বিষয়টা অতটা ইয়ে ছিল না। যাই হোক, যেহেতু আলোচনা করা হয় নাই, আমিও জোর দিচ্ছি না। আপনি তো ক্যাটাগরি অ্যাড, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দিয়েছেন, প্রোডাক্ট ডিসপ্লে। হ্যাঁ, নর্মাল প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে, তো ডিরেক্ট প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে। প্রোডাক্টের ডিটেলে যাওয়া যায়? না, এটা অনেকের কাছে বোধগম্য হচ্ছে না, আমি যেটা বুঝতে পারছি। বিষয়টা অ্যাকচুয়ালি সবাই তো আর একটা লেভেলের না, এটাই হচ্ছে সমস্যা। যদি অ্যাগ্রি করেন আপনারা সবাই তাহলে পসিবল। হ্যাঁ, আদারওয়াইজ কেউ যদি বলেন যে না আমরা এটা বুঝতে পারছি না, যে এই জিনিসগুলো HTML CSS। আচ্ছা, আমি প্রসেসে ঢোকার আগে আমি একটা কাজ করতে পারি, যে যেটা আমি আজকে চাচ্ছিলাম যে কার্টে নিয়ে যাব, বাট কার্টে না নিয়ে গিয়ে আমাকে হয়তো যে কোয়েরির আলোচনায় যেতে হবে। না, আমি একটু বলি, ওনাদের বিষয়টা ওইরকম না। যে কোয়েরি এখানে টাফ বা ইজি বিষয় না, যে কোয়েরি জাস্ট ইউজ, আমরা ইউজ করি নাই বলে কনফিউশনে ভুগছি, রাইট? আমরা যদি দু একটা ইউজ করতে পারি যে কোয়েরির, দেখবো যেন আমরা সেটা বুঝতে পারছি এবং করতে পারছি, তাই না? যে কোয়েরি কোড তো নতুন করে আমরা কেউ লিখি নাই, বা ম্যাক্সিমামে কি জাভাস্ক্রিপ্টের ভিতরে যে কোয়েরির কোডের ভেতরে নতুন করে কোড ওভাররাইট করে না, সেটা ইউজ করে। এবং এটা কোথায় পাওয়া যায়, কি জিনিস, সেটা যদি আমরা একবার আলোচনা করি তাহলে হয়তো এটা বোঝা যাবে। আমি তাহলে আজকে পুরোটা সময় একটু যে কোয়েরিতে থাকবো, আপনাদের যাতে কনফিউশনটা দূর হয়। যে কোয়েরি বিষয়টা কি এটা নিয়ে একটু আগাই, এটা এখানে রাখি। আমি আমার মতো চলবো এরপর থেকে, রাইট? যেন ক্লাসে হ্যাম্পার্ড না হয়। আমি যতটুকু করবো এর উপরে আর কাউকে কোনো কাজ করতে দিব না, আমি পরবর্তীতে দিকে আগাবো। যাই হোক, ওটা আমরা বুঝতে পারবো। কারণ যে কোয়েরির বিষয়টা নিয়ে যাচ্ছি, যে কোয়েরি বিষয়টা কি সংজ্ঞা একটু বলেছিলাম, যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যেখানে কিছু ইন্টারেস্টিং ফাংশনালিটি ডেফিনেশন দেওয়া আছে, এবং এগুলো করেছে কি, যারা করেছে যে কোয়েরি কমিউনিটি ফোরাম, রাইট? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু কমিউনিটি ফোরাম থাকে। সেই ফোরামের ডেভেলপাররা অনেক দিন ধরে যে কাজগুলো নিজেরা করেছে এবং ইউজ করেছে, সেই কাজগুলোই তারা এখন এক জায়গায় করে সবার জন্য রিলিজ করেছে, রাইট? এবং তারা এটার নাম দিয়ে দিয়েছে যে কোয়েরি। তো আমরা যদি গুগলে যাই, যে কোয়েরি ওয়েবসাইটটা তো আমরা যেতে পারি। হ্যাঁ, সম্ভবত চেঞ্জ হয়েছে, আমাকে বলেছিল, আমি ভুলে গিয়েছি, একটু জেনে দিতে হবে। আমার এখানে সেভ করা আছে। দেখেন, আমরা jQuery.com ওয়েবসাইটটাতে যাচ্ছি। jQuery, এটা যদি ডাউনলোড করেন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল পাবেন, বিশাল লম্বা একটা ফাইল, যার ভেতরে প্রচুর কোড লেখা আছে। এবং jQuery কয়েকটা পোর্শন, একটা হচ্ছে jQuery ইউজার ইন্টারফেস, এই যে উনি ট্যাব ইউজ করেছেন, রাইট?
আবার যে ইমেজে ক্লিক করলে উপরে উঠে আসে, এটাকে jQuery লাইট বক্স গ্যালারি বলা হয়। এটা গ্যালারি লাইট বক্স। ট্যাব ইউজ করছেন, তারপরে ক্লিক করলে ড্রপ ডাউন বাড়ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে। এই যে এই পাশে এটাকে বলা হচ্ছে কি অ্যাকর্ডন, রাইট? তারপরে কিছু ভ্যালিডেশন আছে। আমি jQuery পোর্শনটা বলছি। এখানে যে ইমেজটা স্লাইড হচ্ছে এটা হচ্ছে jQuery স্লাইডার। এই যে কাজগুলো, হ্যাঁ বলেন। তাহলে ওই স্লাইডার ইমেজটা মানে স্লাইডারের jQueryটা কাজ করছে না, এটা কানেকশনে কোথাও কোনো প্রবলেম আছে। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে jQuery স্লাইডার। তো স্লাইডার যখন বলছি, অথবা আমি যখন প্রোডাক্টের এই জায়গাগুলোতে আছি, এগুলোকে বলা হচ্ছে jQuery প্লাগইনস। নাম কি? jQuery প্লাগইনস। কি দিয়ে তৈরি হয়? HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, এই প্লাগইনস গুলো কমপ্লিট প্লাগইনস অনলাইনে ফ্রি পাওয়া যায়। আপনি যদি সার্চ দেন jQuery লাইট বক্স, এটাকে লাইট বক্স বলে, অথবা jQuery স্লাইডার, নাম্বার অফ স্লাইডার পাবেন, নাম্বার অফ লাইট বক্স পাবেন। আমি jQuery মোবাইলের জন্য কিছু ফিচার্স আছে। সিজল কিউ ইউনিট, এটা ডিফারেন্ট ডেভেলপার্স এরিয়া। যদি আমরা ইউজার ইন্টারফেসের দিকে যাই, ইউজার ইন্টারফেস, এখানে কিছু কিছু জায়গাতে jQuery ইউজ হয়েছে। আমি হয়তো বুটস্ট্র্যাপে যাব না, বুটস্ট্র্যাপ একটা ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক। দেখেন ইউজার ইন্টারফেসের জন্য কেউ একজন বলছিলেন ট্যাবস, এটা আমি বুঝতে পারছি না, রাইট? আমি ট্যাবসটাতে এসেছি। এরকম দেখা যাচ্ছিল না যে এখানে ক্লিক করছেন, তারপরে এটা ক্লিক করছেন, তারপরে আপনি এটা ক্লিক করছেন। আমার লিঙ্ক ডিফারেন্ট, বাট ডেটা দেখানোর জায়গাটা কিন্তু সেম। তো আমি যদি jQuery.com সাইটে যাই এবং ট্যাবস লিখি, এই এক্সাম্পলটা দেখতে পাবো। এখানে ভিউ সোর্স বলা আছে, সোর্স কোড। হ্যাঁ, সোর্স কোডটা আপনি মানে তার মানে কি লেফট সাইডে যত মেনু লিঙ্কস আছে, যত এক্সাম্পলস আছে, প্রত্যেকের কি এক্সাম্পল আছে, এক্সাম্পল করে দেওয়া আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন যে লিঙ্ক করা হয়েছে জাভাস্ক্রিপ্টকে। এটা হচ্ছে মেইন jQuery, ইউজার ইন্টারফেস jQuery, একটা স্টাইল আছে যেটা আপনার স্টাইল হতে পারে। এই যে স্টাইলটা বা এই jQuery কোডগুলো সবই কিন্তু আমি ডাউনলোড করতে পারি। আবার অনলাইনে এই ইউআরএল দিয়ে রাখলেও কিন্তু সমস্যা নেই, বাট এটা স্লো হয়ে যাবে, তাই না? অনলাইন ইউআরএলটা দিলে সাইট স্লো হয়ে যাবে। এখান থেকে যে কাজটা করা হয়েছে, একটা ডিভ রাখা হয়েছে, আইডি বলা হচ্ছে কি ট্যাবস। ইউএল এর ভেতরে যে এলআই গুলো আছে সেগুলো ট্যাব মেনশন করছে, আর যখন যাতে ক্লিক করছি #tab1, তার মানে এই ডিভের এই পোর্শনটুকু ডিসপ্লে হচ্ছে। এটা যে এই লোকালেই আছে, এই ফাইলটা কিন্তু এই সাইট সার্ভারেই আছে, এই জন্য কোনো প্রোটোকল দেয় নেই। আপনি HTTP বসিয়ে দেবেন, দুইটা স্ল্যাশের সামনে আপনি শুধু HTTP দুইটা স্ল্যাশ বসিয়ে দেবেন, তাহলেই কাজ করবে। ঠিক আছে? আমরা কি এই ট্যাবের বিষয়টা বুঝতে পারছি? এই ডিভটা একটা ট্যাব, এই ডিভটা একটা ট্যাব, এই ডিভটা একটা ট্যাব। তো আমি যদি এই এক্সাম্পলটাই নেই, আমি এটা একটা এক্সাম্পল, এই কোডটুকু আমি নিলাম, হয়তো সিএসএসটা পাবো না, সিএসএস ইউআরএলটার HTTP দেওয়া নেই, সো রিসোর্স থেকে বলা হচ্ছে ডেমোস। আমি জাভাস্ক্রিপ্ট পেয়ে যাব, এখানে শুধু HTTP বসিয়ে নিব। তো আমি একটা কাজ করি, বলছি নর্মাল জাভাস্ক্রিপ্ট লিঙ্ক যেভাবে হয়, আমি লোকালে নামিয়েও একটা লিঙ্ক করে দেখাচ্ছি।
ব্যাস জাভা স্ক্রিপ্ট কোথায়? জাভা স্ক্রিপ্ট এটা না, আপনার তো ব্যাস 10। HTML এই যাই, এই তো PHP নেই। ওই কোডটা আমি পেস্ট করেছি, যেগুলোতে দুইটা স্ল্যাশ দেওয়া আছে, এখানে http:// বসিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই অ্যাড্রেসটাতেই এই কোডগুলো তোলা আছে। এখন আমি কোডগুলো পাওয়ার জন্য কিন্তু বেশি বেগ পেতে হবে না, দেখবেন যেন আমি কোডও নিয়ে আসছি somehow। jQuery ফাংশন কলিং টেকনিক্স হচ্ছে $sign ফাংশন কাকে পয়েন্ট করবে? হ্যাশ ট্যাবসকে। হ্যাশ দ্যাট মিন্স আইডি, কোন পোরশন? তার আইডি কত? ট্যাবস। আমি যদি এখানে এ লিখতাম, এখানে কি লিখতে হতো? এই, রাইট? আর ডট ট্যাবস, এই ফাংশনটার ডেফিনেশন আছে কোথায়? এই ফাংশনটার ডেফিনেশন আছে ইউজার ইন্টারফেসে, যে করি ইউআই এর মধ্যে, রাইট? তো ডাউনলোড করলে ওর ভেতরে চলে যাবে, আর প্রতিবার ক্লিক করার পর কোন ট্যাবটা ওপেন হবে সেটা কিন্তু এখানে বলা আছে। তো আমি যদি এটাকে রান করাই, দেখেন আমি সিএসএস নিয়ে কনসার্ন না, সিএসএস আমি করি নাই, তাই না? এখানে ট্যাবস কাজ করছে, কারণ ইউআরএলটা কোথায় দেওয়া? লাইভ ইউআরএল। ইউআরএল গুলো কি লাইভ না? তার মানে এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর মধ্যে এই টাইপের কাজ করার জন্য আনুষঙ্গিক ফাংশনালিটি গুলো আছে। আমরা মাত্র একটা ফাংশন কল করছি ট্যাবস, বাট আমি কল করছি কি ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস রিলেট হচ্ছে jQuery মেইন লাইব্রেরির সঙ্গে, আর এটা উপরেরটা হচ্ছে সিএসএস, সিম্পল সিএসএস। এখন আমি সিএসএসটা বা এই জাভাস্ক্রিপ্টটা যদি আমি লোকালে ডাউন করতে চাই, এই ইউআরএলটা যদি আমি কপি করি এবং এখানে আমি যদি পেস্ট করে দেই, এটা আমার jQuery কোড, মানে জাভাস্ক্রিপ্টের কোড, তাই না? এখন এই ফাইলটা যদি আমি কপি করে এই নাম দিয়ে jQuery -1.9.1 একটা ফাইল তৈরি করি, করতে পারি না? ফাইল তৈরি করতেই পারি, হতেই পারে, যে কোনো নামই হতে পারে, আপনি যে কোনো নামই এখন দিতে পারেন। তো আমি আমার প্রজেক্টের মধ্যে একটা jQuery জাভাস্ক্রিপ্ট ফাইল নিচ্ছি, জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা লোকাল মেশিনে, রাইট? হ্যাঁ, সেভ অ্যাজ করলে তো ওই নামেই সেভ হবে। আমি এই নামটাই রাখছি, আর ভেতরের কোডটা একটু নিয়ে আসি। ঠিক আছে, এই কোডটা বা কোডগুলো বুঝতে গেলে আরো একটু জাভাস্ক্রিপ্টে আর একটু স্ট্রং পজিশনে যেতে হবে। এখানে কিন্তু সব ফাংশনের ডেফিনেশন, রাইট? ম্যাক্সিমাম ফাংশন ডেফিনেশন আমরা যদি ট্রাইও করি, আস্তে আস্তে ঢোকার চেষ্টা করি, হয়তো প্রাথমিকভাবে বোঝা যাবে না, পরবর্তীতে আমরা হয়তো বুঝতেও পারবো যদি আমরা দেখার চেষ্টা করি ট্যাবস ফাংশন ট্যাব, রাইট? কোথা থেকে কার সঙ্গে রিলেট হয়েছে। বাট মোস্টলি jQueryতে যেটা হয়, যে কাজগুলো করা আছে আমাকে ইউজ করার জন্য তারা স্যাম্পল কোড দিয়ে রেখেছে, আপনি জাস্ট বসিয়ে দেবেন। আমাদের কাজগুলো সহজ করে দেওয়ার জন্যই তো jQuery এসেছে, রাইট? আমার কি দরকার সেটা আমরা ওয়েবে যাব এবং দরকারি জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করব। যা আপনি চাচ্ছেন অলমোস্ট সবই আছে। এখন এটা এভাবে আছে, একটু চেঞ্জ হলে বেটার হয়, হয়তো ওই চেঞ্জগুলো যারা ডেভেলপার অনেকদিন ধরে কাজ করছে তারা এই কাজটা করে নিতে পারে। আমি একটা ফাইল ডাউন করেছি, লাইক jQuery 1.9.1 JS, দুইবার JS পড়ে গেছে। এটা ঠিক আছে না? এবার একটু খেয়াল করি যে আমরা jQuery ট্যাবসকে, এটা কিন্তু আমার লোকাল ফাইল, তো আমি লাইভ অ্যাড্রেসটা আমি লোকাল ফাইল জাভাস্ক্রিপ্টে কিভাবে কল করব? কিভাবে? যদি এটা আমাদের
ফ্রেমওয়ার্কের মধ্যে হতো তাহলে বেস ইউআরএল দিয়ে নিয়ে আসতে হতো, জাভাস্ক্রিপ্ট রাখতে হতো কোথায়, রুটে, রাইট, একটা ফোল্ডারে, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে লিংক করতে হতো। আমি কি বোঝাতে পারছি বিষয়গুলো? তো এখন দেখি যে আমার এটা কাজ করে কিনা। ওইটা লোকাল ছিল, এখন আমার এটা আমার লোকাল জাভাস্ক্রিপ্টে আছে। আমার আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে এখানে, সেটাকেও যদি আমি ডাউনলোড করে নিয়ে আসি, যে করি ইউজার ইন্টারফেস, এটা অলমোস্ট সবার জন্যই আছে। হ্যাঁ, কোডগুলো ফরম্যাটেড হয় না, পেজ অ্যাজ চলে আসে। এটা পেজ না, জেএস আকারে সেভ হবে। আমরা এটা কোথায় রেখেছি, ওয়ার্ক, তারপর জ্যাম, htdocs, তারপর জাভাস্ক্রিপ্ট, এখানে যদি যে করি ইউআই জেএসটা সেভ করি, ঠিক আছে, দেখি আমাদের পাথটা ঠিক আছে কিনা। এই যে করি ইউআই, তাহলে তো আমার এই লাইভ ইউআরএল এর দরকার নেই, আছে যেহেতু এটা লোকালে আছে। দিলাম, টেস্ট করি যে আমাদের লোকাল এটা কাজ করছে কিনা। এটা মানে টপে দেওয়া আছে, তাই না? ওই যে ভেতরের যে কোডগুলো, আমার যতটুকু জানা, যে আমরা তো HTML CSS বুঝি, তাই না, কিছুটা বুঝি HTML CSS, এবং হ্যাশ দিলে কি হয়, আইডি দিলে কি হয় যেটা জানি, এটা করে দিয়ে রেখেছে। আমরা ইউজ করব কিভাবে তার একটা এক্সাম্পলও তারা দিয়ে রেখেছে, এটা শুধু আমাদের স্ট্রাকচারে বসিয়ে দিতে হবে। এই কাজটাই করা আছে কোথায়, এই অ্যাডমিন প্যানেল। আমরা হয়তো কোডটা দেখলে এখন বুঝতে পারবো, জেনারেল ইনফো, ইমেজ আর স্পেশাল রেট। আমি যদি এটা আমার HTML পেজে একটা ডিভের ভিতরে ইউজ করতে চাই, সেক্ষেত্রে তো স্যার এখানে মানে ডিপ থেকে কপি করে দিতে হবে। হ্যাঁ, লাইক এই পোরশন থেকে আপনি কপি করে নেবেন, এটা আপনি আপনার ডিজাইনের মধ্যে আস্তে আস্তে শুরু করতে হবে। হ্যাঁ, ছোট ছোট করে শুরু করতে হবে, যে একটা বিষয় আপনি অ্যাড করলেন, তারপর আরেকটা অ্যাড করলেন। আচ্ছা, মানে ইউজার ইন্টারফেস রিলেটেড। তো আমি যদি আরেকটা এক্সাম্পলে যাই, লাইক এখানে আমাদের ডিজাইনে আরেকটা জিনিস দেওয়া আছে, এই অ্যাকর্ডিয়নটা দেওয়া আছে আমাদের ডিজাইনে, অ্যাকর্ডিয়ন ইউজ করা আছে, লাইক সেকশন 1। আমরা ওই যে যখন ব্লগে ক্লিক করছি তার আন্ডারে আবার সাবসেকশন চলে আসে না, তারপরে কি এই অ্যাডমিন প্যানেলটাতে এখানে অ্যাকর্ডিয়ন ইউজ আছে, একটু খেয়াল করেন। প্রোডাক্ট ম্যানেজার, এটা অ্যাকর্ডিয়ন লিস্ট, মানে এই পোর্শনটা খুলে গেল এবং এর ভেতরে কিছু মেনু লিঙ্কস করা আছে। আবার ম্যানেজ ক্যাটাগরি, আমার একটা লিঙ্ক চলে আসে এখানে, এটাকে অ্যাকর্ডিয়ন বলা হচ্ছে, লাইক এরকম। হ্যাঁ, আমি যখন ক্লিক করছি, যে সেকশনের উপরে ক্লিক করছি সেটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, যে সেকশনের উপর আমি ক্লিক করছি ওটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, বাকিগুলো হাইড হয়ে যাচ্ছে। তো এর জন্য সোর্স কোড অবভিয়াসলি এখানে আছে, রাইট, ভিউ সোর্স গেলে, এবং এখানেও কিন্তু সিমিলার জাভাস্ক্রিপ্ট এবং ইউজার ইন্টারফেসকে ইউজ করা হচ্ছে। আমরা কাকে অ্যাকর্ডিয়ন করছি সেটা পুরো একটা ডিভের মধ্যে রেখেছি, আর ফাংশনটা কল করছি কাকে, অ্যাকর্ডিয়নে। H1 সেকশন 1 ওখানে হিট করলে ওটা অ্যাক্টিভ হচ্ছে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকছে। তো এটাই আমরা স্যার আমাদের পেজে কিভাবে সিমিলার, জাস্ট কপি করে বসিয়ে দেবেন, জাস্ট এটা কপি করে পেস্ট করে দেবেন। এটা নোড জেএসটা অনেক সময় ইউজ হয়, যে লাইক অনেক ধরনের jQuery ভার্সন আছে, রাইট, অনেক ধরনের jQuery ভার্সন আছে। নোডের মধ্যে কখনো কখনো আমরা কনফ্লিক্ট যেন না করে সেই ওই টাইপের কোডগুলো লিখে রাখি, যাতে
লাইক কয়েকটা ভার্সনের jQuery প্লাগইনস আছে, কেউ একজন 9.1 ইউজ করছে, কেউ একজন 10.1 ইউজ করছে, অথবা আরো 8.3 ইউজ করছে। যাতে একজন আরেকজনের মধ্যে কনফ্লিক্ট না হয়, ওই নোট ফাইলের মাধ্যমে আমরা এই ম্যানেজটা কন্ট্রোল করতে পারি। এখন ইউজ বলতে যে লাইক এটা যদি আমি আমার ফ্রেমওয়ার্কের মধ্যে ইউজ করতে চাই, তো ওই সিমিলার যে কোডগুলো আমি লিখলাম লাইক ট্যাবস, আমি এখন যেটা করি যে আমরা তো কোডিগনেটর এর মধ্যে যদি এটাকে ইউজ করতে চাই, তো কোডিগনেটরটা কোথায় আমাদের? কোথায় এক্সট্রাক্ট করা আছে? না, ওটা কোডিগনেটর না, এটা এক্সট্রাক্ট করে নি। সাদ্দাম রেডি আছে? আপনি একটা ফ্রেশ কোডিগনেটর করেন, ইনস্টল করেন, ফ্রেশ কিছু ইনস্টল করতে হবে না, কপি করে জাস্ট পেস্ট করার অপশনটা। আমার কাছে কিছুক্ষণ আগে একটা ছেলে এসেছে, নাম কি পেছনে আছে, একটু সামনে আসেন তো, আপনাকে আমি একটু দেখি। আপনাকে তো আমি চিনতে পারছি না। কয়টা ক্লাস করছেন? প্রথমের দিকে না শেষের দিকে? আপনার ভর্তি হওয়ার রিসিপ্টটা আছে? কি নাম? আহমেদ মোস্তফা। আপনি যে এই ব্যাচের স্টুডেন্ট, এর জন্য একটা রেকমেন্ডেশন নিয়ে আসেন সাবির ভাইয়ের কাছ থেকে, কনফার্মেশন অথবা সাবির ভাইকে আমাকে একটু ফোন দিতে বলেন, কনফার্ম। না, ওটা ডেভেলপারসদেরও করতে হয়, ঠিক আছে, ডেভেলপারসদেরও করতে হয় অনেক সময়। যে পর্যন্ত কাজ আছে এটা তো ডিজাইনার নট নেসেসারিলি। আমি যদি এখানে ডাইনামিক কন্টেন্ট আনতে চাই, আমি যদি jQuery এই পোর্শনটা না বুঝি, আমি করতে পারবো না। আমি যদি অ্যাটলিস্ট jQuery যে পার্টটুকু আমি দেখাচ্ছি এটা যদি আমি না পারি বা না বুঝি, আমি এখানে ডাইনামিক কন্টেন্ট দিতে পারবো না, আমি বুঝি না। লাইক এখানে যে কোডগুলো ইমপ্লিমেন্ট হয়েছে এটাকে বলা হচ্ছে jQuery, আমি কেটে দিয়ে লাইক আপনাদের ট্যাবসের ডাটাগুলো ডাটাবেস থেকে আসবে, এটা HTML, বাট ওই যে ফাংশনালিটি কিভাবে ডাইনামিক হচ্ছে, এটা ট্যাব কেন আসলো, আপনি না বুঝে করতে পারবেন? আপনি লাইক আমি একটা বিষয়, একটা ফিচার আমি আপনাকে বলছি, আপনি জানেনই না, ওটা HTML এরই হোক, বোঝা যাচ্ছে? করতে পারবেন না। ঠিক আছে, আপনি বেসিসে গিয়ে ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কাজ করি যে দেখেন, এই যে jQuery এই দুইটা ফাইল JS ফাইল, তাই না? আমি কোথায় jQuery, কোথায় jQuery, এই যে এখানে একটা ফোল্ডার করি JS, এর ভেতরে রাখি। হ্যাঁ, আমি জাস্ট ওই ট্যাবসটাকে এই ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসি, তাই না? ওটা রতে ছিল, এখন ফ্রেমওয়ার্কে আনাটা কিন্তু জটিল কোনো কাজ না, তারপরেও সবার স্যাটিসফ্যাকশনের জন্য দেখাচ্ছি। আচ্ছা, আমি যখনই কোনো প্রজেক্ট রান করিয়ে দেই,
এই তো আমরা এখন ওই ট্যাবের যে কোডটা সেটা আমি দিব আর কি। জাভাস্ক্রিপ্ট ব্যাচ 10 সোর্সের মধ্যে ট্যাবস HTML কোড কপি করে নিয়ে আমাদের যে প্রজেক্ট ফাইল অ্যাপ্লিকেশন ভিউজ ওয়েলকাম মেসেজেই রাখতে পারি না, এটা ফেলে দিয়ে রাইট ওয়েলকাম মেসেজে দিলাম। এখন ডিফল্ট কিন্তু পেয়েই যাবে, তাই না? ডিফল্ট কি পাই নাই, কারণ ওই এটা সিএসএস না, এই যে আমরা তো এটা জেএস ফোল্ডারে রেখেছিলাম, জেএস এ লিখেছি না, জেএস এ রেখেছি। আমাদের তো রাউটিং হচ্ছে না, সো পেজেরও তার কারণে তো চলেই আসে। বুঝতে পারছেন যে আমি কিভাবে জাস্ট এই যে ছোট ছোট বিষয়গুলো আমাকে ইউজার ইন্টারফেস রিলেটেড যে বিষয়গুলো এগুলো আমার কিন্তু এই একবারই ওই ইউজার ইন্টারফেস আর মেন যে কোরিটা অ্যাড করে নিয়ে অন্যান্য এক্সাম্পল অনায়াসেই আমি কিন্তু ইউজ করতে পারি। আমি যখন যে এক্সাম্পলগুলো ইউজ করব প্রতিবার কি লিঙ্ক করতে হবে? আর মেজর দুইটা ক্লাস তো অলরেডি লিঙ্কড, এখন শুধু কাজ কি ফাংশনালিটি কল করা, কার জন্য কি ফাংশন সেটা ধরে ধরে আমাকে কল করে, ছোট ছোট এক্সাম্পল ওখানে করে দেয়া আছে। তার মানে আমি দুইটা জিনিস দেখালাম যে আমি লাইক এখন যদি এই পেজ থেকেই মনে করেন এখানেই, হ্যাঁ ইমেজ স্লাইডটাতে একটু পরেই আসি, আমি এখানেই যদি আসি, এখানে যদি ইউজার ইন্টারফেসে অ্যাকোডনের কোডটা অ্যাড করি, দেখেন স্ক্রিপ্ট থেকে শুরু করে এই ডিপ পোর্শনটুকু আমার কোডের যে লাইক নিচে নিয়ে আসলাম। এটা তো অ্যাকোডন তাই না? এটা অ্যাকোডন, হ্যাঁ না লিঙ্ক তো অলরেডি আছে। তাই না, ওই যে সেকশনটা আছে লিঙ্ক তো সেম, তাই না? আমরা যদি একটা মাস্টারিং এর মধ্যে আসি ডিজাইনটা এবং সিএসএস দিয়ে লিখি, এটা তো কন্ট্রোল করা সম্ভব না। তো আমি যখন যেটা ইউজ করব এটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিন প্যানেলে ইউজ করা আছে, রাইট? ডিজাইনটা টোটালি সিএসএস এর, বাট ফাংশনালিটি কে করে দিচ্ছে? জাভাস্ক্রিপ্ট। যে কোডগুলোর ফাংশন বা ফাংশন ডেফিনেশন সব লেখা আছে কোথায়? যে করি ইউজার ইন্টারফেস ফাইলটা করেন। আপনি সিএসএস কোথায় ইউজ করবেন? এখানে আপনি যদি লাইক আপনার এই হেডারটা ডিজাইন চেঞ্জ করবেন, H3 একটা সিএসএস লিখতে পারবেন না? এটা সুন্দর করার জন্য লিখতেই পারবেন। আবার যখন ওই ট্যাবগুলোর আপনি ট্যাব বা ট্যাব রিলেটেড এর কালারগুলো চেঞ্জ করতে যাচ্ছেন, আমি জানি যে কোন ট্যাগের মধ্যে আছে এ ট্যাগ, অথবা আমি এখানে ক্লাস দিয়ে কল করে তো দিতে পারি আমার ইউজার ডিফাইন ক্লাস, পসিবল তো সব কিছুই। তো আমরা ইউজার ইন্টারফেস রিলেটেড দুইটা ক্লাস দেখলাম। এখন আমি আপনাদের ভীতি একটু কাটানোর চেষ্টা করব। এবার একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস এটা একটু নিয়ে আসেন। ফ্রেমওয়ার্কের মধ্যে একটা ফর্ম করেন, এই যে ডেট পিকার লাইক, হ্যাঁ ডেট পিকারটা একটা কোঅর্ডিনেটর ইনস্টল করেন। এই এক্সাম্পলটা আমাকে ইমপ্লিমেন্ট করে দেখান ফর্মের মধ্যে। আচ্ছা আমি একটু দেখাই আপনাদের, এই আমার কাছেই প্রবাবলি আছে ডাউনলোড করায়। তো ট্যাব অ্যাকোডন ডেট পিকার হয়েছে। এখন আমি লাইট বক্সটা দিয়ে দিব, হ্যাঁ লাইট বক্স সিম্পল, এটাকে প্লাগইনস বলে। ওইগুলো কি যে করি ইউজার ইন্টারফেস, আর এগুলো হচ্ছে প্লাগইনস কমপ্লিট একটা এক্সাম্পল যে করে দিয়ে ফাংশনালিটি কল করে আর সিএসএস এর মাধ্যমে। আমি যদি ক্লিক করি উঠে আসছে না ইমেজগুলো, আমি নেক্সটে যেতে পারছি, নেক্সটে যেতে পারছি, ক্লোজ করে দিতে পারছি,
এই যে কাজটা এটা করা ডান। একটা এক্সাম্পল, আপনি যদি গুগলে সার্চ দেন যে jQuery লাইট বক্স, আপনাকে জিপ ফোল্ডার আকারে দেবে, ওখানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা থাকবে, ইমেজ থাকবে আর HTML থাকবে। কিভাবে কল করব সেটা ওখানে বা ইউজ করব সেটা ওখানে দেওয়া আছে। ওই যে উনি যে ইমেজগুলো ইউজ করেছেন এই টাইপেরই একটা লাইট বক্স ওই টেমপ্লেটের মধ্যে ইন্টিগ্রেটেড আছে। বোঝা যাচ্ছে? এখন কি বিষয়টা কিছুটা ধরা যাচ্ছে যে আমরা যেহেতু জানি না, এটা কিন্তু ফ্যাক্ট যে আমরা যেহেতু আলোচনা করি না একদম প্রথম, আমি যদি দু একটা এক্সাম্পল এক্সিকিউট করি তাহলে কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়বে। যাই হোক, আমি যদি লাইট বক্সটা এখান থেকে কোডটা একটু দেখি, আমার এখানে লাইট বক্সটা দেওয়া আছে কিনা। না কোডটা অ্যাড করি। আমরা তো ওটা ডাইনামিক করব। হ্যাঁ, দেখাচ্ছি HTML এর কোডটা একটু দেখায়। যে করি লাইট বক্সটাকে যদি অ্যাড করি, দেখেন এখানে কি আছে, CSS, ইমেজ, JS, ফটোস আর ইন্ডেক্স। ফটোস আর ইমেজে এই ইমেজগুলো মূলত এগুলো না কিন্তু, হ্যাঁ ইমেজগুলো হচ্ছে এই যে লোডিং হচ্ছে, নেক্সট একটা বাটন, ক্লোজ একটা বাটন, হোয়াইট একটা ইন্টারফেস। তো আমরা যদি jQuery ফোল্ডারটাতে যাই, দেখেন এই ইমেজগুলো কোনগুলো, প্রজেক্টের ওই যে এক্সাম্পলগুলো তৈরি করার জন্য যে যে ইমেজ সেটা এখানে আছে। আর ফটোস গুলো হচ্ছে আমাদের ওই ফটো। এখানে দুইটা ফটো আছে, একটা হচ্ছে একই ইমেজ, এটা একটা সাইজ আর এটা একটা সাইজ, ঠিক আছে, এটা একটু বড় আর এটা থাম্বনেল, রাইট? দুইটা ইমেজ কিন্তু দিতে হচ্ছে। এখন ইমেজ রিসাইজিং এর একটা টাস্ক দিয়েছিলাম আপনাদের, একজন করেছেন ইমেজ রিসাইজিং এর, আপনি ভিডিও রিসাইজিং করবেন আপনার টাস্ক, ঠিক আছে? যে যেরকম প্রজেক্ট করছে তাকে ওই টাইপের দিব, ইমেজ রিলেটেড। হ্যাঁ, আপনি ক্রিয়েট করে নেবেন, থাম্বনেল ক্রিয়েট করে নেবেন, নরমাল সাইজ একটা ক্রিয়েট করে নেবেন। এটাই তো টাস্ক। কিভাবে করতে হবে এটা বের করতে হবে, নিজে নিজে শিখতে হবে, শেখা শুরু করতে হবে। স্যার পরপর দুইটা ডেট দিলে স্যার প্রথমটা পায়, দ্বিতীয়টা পায় না। আইডি কি সেম কিনা দেখেন, দুইটা বক্স আলাদা করেন এবং দুইটা বক্সে দুইটা ডিফারেন্ট আইডি দেন। আচ্ছা, ইনস্টল তো হয়েছে না, কি বলে স্টার্ট লেটার। আচ্ছা না পেন ড্রাইভ নেই আপনার কাছে? দেন তো 4GB দেন, 4GB তে হয়ে যাবে কথা। কয়েকশো মেগাবাইট করে তো। আপনি ক্লাস করেন নাই কেন সেটা আগে বলেন। হয়েছে ফরম্যাট কি হয়েছে? প্রজেক্ট কোড গুলো দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি কখনো
দিতে হবে স্টার্ট ডেট মনে করেন ফেব্রুয়ারির 2 তারিখে আরম্ভ করছে স্যার, তো ইনডেক্সটা স্যার 2 তারিখের পরের থেকে আরম্ভ হবে, 1-30 এগুলো অফ হয়ে থাকবে। কি করতে হবে? মানে স্টার্ট ডেটটা আমি আরম্ভ করলাম ফেব্রুয়ারি 2 তারিখ থেকে, আর ইনডেক্সটা আমি 2 তারিখের পরের থেকে দেব, তো 1 আর 30 আমি সিলেক্ট করতে পারবো না, অফ করা থাকবে। ডিসেবল করে দেবেন ফিল্ডগুলো। কিভাবে স্যার? বাটন ডিসেবল করা শিখিয়েছি বাটনে না, না, ওটা তো আপনার ইয়ের মধ্যে, ক্যালেন্ডারের মধ্যে ক্যালেন্ডারে অফ করবো। একই বিষয়, দাঁড়ান বলছি। হ্যালো, বসে। হ্যাঁ, বুঝলাম। কোন ক্লাসটা একটু বলেন। আমি একটা প্রজেক্ট দিয়ে দেবো, ওটা নিয়ে নেবেন। হ্যাঁ, এই 9-এর একটা প্রজেক্ট করাই আছে। হ্যাঁ, আচ্ছা, কি বলছিলাম যেন, রাখেন। ডেট না, আমি যে এটা দেখাচ্ছি, যে করি লাইট বক্সটা স্ক্রিপ্ট দিয়ে লিংক করা আছে, যে করি জেএসকে আর যে করি লাইট বক্সকে। এর জন্য একটা সিএসএসও আছে, তাই না? সিএসএস গুলো লিংক, জাভাস্ক্রিপ্ট লিংক। বাট এখানে একটু খেয়াল করে দেখেন, আমার জেএস ফোল্ডারের মধ্যে একের অধিক, এখানে তো কয়টা জেএস লিংক আছে? যে করি আর লাইট বক্স, যে করি আর লাইট বক্স। হ্যাঁ, প্যাক আর মিনিটা মূলত মোবাইলের জন্য ইউজ হয়। আর প্যাকেজ আকারে এটাও কাজে আসে যখন ওই যে বিভিন্ন ধরনের ইমেজ লোডিং বা আদার্স এই ফাইলটার মাধ্যমে করা আছে। তার মানে আমার লাইব্রেরিতে এই 4টা ফাইলই থাকবে, বাট আমি লিংক করেছি কোনটা? জাস্ট 2টা ফাইল। এখন সিমিলার ভাবে কিছুক্ষণ আগে যেটা আমি বলছিলাম যে ফাংশন, যে করি ফাংশন কল হয় ঠিক এভাবে, এবং কোথায় অ্যাকশনটা হবে সেটা কিন্তু এখান থেকে মেনশন করতে হয়। $, ফাংশন, তারপরে ব্র্যাকেট দিয়ে $, দিয়ে হ্যাশ গ্যালারি, রাইট? এবং কখন লিঙ্কটা অ্যাক্টিভ হবে? এ ট্যাগ যদি হয়, এ ট্যাগের উপরে ক্লিক করি, দেন অ্যাক্টিভ হবে। ফাংশনটার নাম কি? লাইন। তো ইনার সিএসএস লেখা আছে কিছু, খেয়াল কর। ডলার মানে কইতো বলে দেন, ডলারের তো মানে আছে, তো বলে দেন। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আরো অনেক কিছু বলতে হবে। ডলার মানে হচ্ছে চেক করে শর্ট ফর্ম, না শর্ট ফর্মটা, বাট এটার আরো অনেক মিনিং আছে, রাইট? আমি কেন ডলার দিচ্ছি বা ডলার সিম্বলটা কেন আসলো, ডলার তুলে যে কোয়েরি লাগেন কাজ করবে, তো দুজনের একই জিনিস। উইন্ডো লাগেন কাজ করবে, বাট শর্ট ফর্মটা আর কি, যে করি শর্ট ফর্ম $, এতটুকু জানি। বাট এর বেশি যদি জানতে চাই তাহলে গুগলে একটু সার্চ দেই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডলার এন্ড যে করি, এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, আমরা এই অ্যাকশনটা যেখানে দেখতেছি ওই পেজের নামটা বা ওই পোস্টের নামটা ওখানে দিয়ে দেব। এটা হচ্ছে হ্যাশ মানে কি? আইডি, কোন একটা ট্যাগের আইডির নাম হচ্ছে গ্যালারি, তার আন্ডারে যদি এ ট্যাগ থাকে দেন ওই ট্যাগে ক্লিক করলে লাইট বক্স ফাংশনটা এনাবল হবে। বুঝতে পারছেন? কোয়েরি সবগুলো আমরা কল করব আইডি দিয়ে। বেটার, আপনি ডট দিয়েও করতে পারেন। যখন ক্লাস ইউজ করবেন, ডট এখানে লিখবেন আর ক্লাসটা কল থাকবে কি দিয়ে? ক্লাস হবে, কাজ করবে। আচ্ছা, এখন এখানে আসি, দেখেন আমার গ্যালারি আইডিটা এই ডিবের উপরে না, গ্যালারিটা এই ডিবের উপরে, আর এই এ ট্যাগের আন্ডারে কি আছে? একটা ইমেজ। এ ট্যাগ একটু খেয়াল করেন, এ ট্যাগের হাইপারলিংক রেফারেন্সে কি আছে? image1.jpg, দ্যাট মিন্স বড় ইমেজটা।
আর শো করছে কি এটাকের এগেনস্টে যে ইমেজ ট্যাগ তার ভিতরে শো করছে থাম্বনেলটা 72/72, রাইট? আর যখন আমি ক্লিক করছি যাবে কোনটা? বড় ইমেজটা। আর এই বড় ইমেজটা আমি যখন এটা ক্লিক করছি ওই বড় ইমেজটা আসবে কার মধ্যে? লাইট বক্সে। এখন আসি আমার উপরে সবকিছু সেম, এই ইমেজগুলো ডাইনামিক, বড় ইমেজ এবং ছোট ইমেজ এটা আপনি আপনার সিস্টেম থেকে নিচ্ছেন। পসিবল না ডাইনামিক করাটা? ওই কোডটার মধ্যে এভাবেই ডাইনামিক করা আছে। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে ইমেজ চেঞ্জ করি বা এটাই আমার ডেটাবেজের সঙ্গে লিঙ্কড হয়, আমি ডেটাবেজ থেকে কপি করে পাথটা এখানে বসিয়ে দিচ্ছি, বড় ইমেজটার পাথটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, আর এই পুরোটা একটা লুপের মধ্যে আছে, হবে না? একই তো ফরেস্ট লুপ দিয়ে আমরা নেক্সট ক্লাসে এরকম একটা ডাইনামিক কি গ্যালারি তৈরি করে নিয়ে আসবো কোঅর্ডিনেটরের মধ্যে। হ্যাঁ, টাস্ক কি কোঅর্ডিনেটরের মধ্যে একটা ডাইনামিক গ্যালারি আমাদের তৈরি করে আনতে হবে। দুইটা টাস্ক হবে, একটা হচ্ছে স্লাইডার, উপরে টপ স্লাইডারটা ডাইনামিক হবে আর গ্যালারিটাও ডাইনামিক। স্লাইডার আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ সিমিলার জিনিস স্লাইডার আছে, আমি স্লাইডারটা দিয়েও দিচ্ছি। ওকে, স্লাইডারটা দিয়েও দিচ্ছি যাতে আমরা হোম টাস্ক আকারে করে আনতে পারি। অবশ্যই এটা কার মধ্যে হবে? কোঅর্ডিনেটরের মধ্যে। আর এই যে প্রজেক্টটা ই কমার্সের, এটা তো নিয়ে যাচ্ছেন আপনারা, কোথায় কোথায় ইউজ হয়েছে তখন কি বোঝা যাবে না? ইউজ লোকেশন গুলো বোঝা যাবে। আচ্ছা, ডেট পিকার আনতে বলেছিলাম, একজন এনেছে, বাকিরা আনে নাই। ডেট পিকার পার্টিকুলার পয়েন্ট ধরে আইডি ধরে আপনি ডিসেবল করে দিতে পারেন কোন একটা অ্যাকশনে। এখানে আপনি প্রোগ্রামিং কোড লিখতে হবে যে লাইক কোন ডেটটা এখন এসেছে, কোনটা সিলেক্ট হয়েছে, সেই অনুযায়ী আপনি লাইক একটা ফাংশন কল করছেন অটোমেটিক। আপনি যখন স্টার্টিংটা দিয়ে দিলেন, ওখান থেকে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন অন ক্লিকে কল হলো, ওই ক্যালেন্ডারেরই স্পেসিফিক যে ফিল্ড তার আইডি ধরে আপনি ডিসেবল করে দেবেন। ডিসেবল ইকুয়াল ট্রু জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই ট্যাগটার আইডি ডট ডিসেবল ইকুয়াল ট্রু, মানে ওই ফিল্ডটা যেখানে লাইক আপনার 10 বা 20 যে ডেটটাই হোক ওই ডেটটা ডিসেবল করে দেবেন। ডিসেবল যখন করবেন ক্লিক করলে তো সিলেক্ট হবে না। গ্যালারি আমরা যে আইডিটা ব্যবহার করি এটা আমার সিএসএস আইডি না, ওই ডিবের আইডি, ওই ডিবের আইডি, কারণ ওটা সিএসএস ও তো হতে পারে। হ্যাঁ, আইডি যেটা সিএসএস গ্যালারি, ওটা সিএসএস ইমপ্লিমেন্ট হতেই পারে, আগে সিএসএস ইমপ্লিমেন্ট হবে পরে জাভাস্ক্রিপ্ট, ওইটা আবার জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ হবে, যে কোয়েরির জন্য ইউজ হবে। আচ্ছা, এবার আমরা একটু স্লাইডারটা দেখি। এটা তো আমার গেল লাইট বক্স। আমরা নিভো স্লাইডারটা একটু দেখি, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। প্রবাবলি ওনার টেমপ্লেটেও নিভো স্লাইডারটাই আছে, অন্যটা আচ্ছা, ওটা যে করে ইউজ করেছে, ওরা ইন্টারনালি যে করে ইউজ করেছে। যাই হোক, আমি ডেমোজে যাচ্ছি, demo.html। ওই ওনার স্লাইডারের সঙ্গে মিলিয়ে আছে। ওকে, এটাকেই তারা কাস্টম করেছে, নিভোটাই মোস্টলি চলে, এটাই তারা ইউজ করেছে। তো এই যে এর সঙ্গে রিলেটেড জাভাস্ক্রিপ্ট আছে, রিলেটেড সিএসএস আছে, ইমেজগুলো কনসেপচুয়ালি অ্যাড করা, লিংক করা। এখন এই ইমেজগুলো আমাদের হবে ডাইনামিক করার জন্য। তো কোডে যদি যাই, প্রজেক্ট নিভো স্লাইডার কোথায়? এই যে নিভো স্লাইডার, এটা লেটেস্ট 3.2, এর পরে আসছে কিনা আপনারা একটু দেখে নিতে পারেন। এখানে নিভো স্লাইডার প্যাকেজ আছে, আবার ডেমোস এর মধ্যে
আপনি ওয়েটিং রুমে থাকেন, আমি আসি। দেখেন নিভো স্লাইডারটা এখানে একটু ডিফারেন্ট স্টাইলে করা, সেটা হচ্ছে এই যে স্লাইডার একটা ডিভ আছে না, এবং এর ভেতরে কয়েকটি ইমেজ দেওয়া আছে। স্পেসিফিক সিএসএস গুলো লিংক করা আছে, রাইট? সিএসএস আপনারাও লিখতে পারেন। রিলেটেড জাভাস্ক্রিপ্ট গুলো লিংক করা আছে। এটা নিচ থেকে লোড করা, লাইক $window.load। ওকে, window.load ফাংশনের মাধ্যমে কাকে? স্লাইডার ডিভটাকে ডট নিভো স্লাইডার ফাংশন। সিমিলার, ওর ভেতরে যত ইমেজ থাকবে একটা একটা করে সে চেঞ্জ করতে থাকবে। ওকে, স্লাইডারটা আমরা কোথায় রাখবো? এটা আপনারা লেআউটের উপরের দিকে রাখবেন। না স্যার, আমি এই ফোল্ডারটা আমরা ফোল্ডারটা না, আপনি কি নেবেন? আপনি HTML এর কোডটা ইউজ করবেন, আর আপনার দরকার পড়বে কি এই স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট গুলো। এই যে স্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্ট মিনি, নিভো স্লাইডার আর প্যাকেজ, এখান থেকে কপি করে নিয়ে নেবেন। যে প্যাকেজটা আমি দিচ্ছি এটার মধ্যে থেকে এই জাভাস্ক্রিপ্ট গুলো আপনার কোডিগনেটরে জেএস ফোল্ডারে প্লেস করে দেবেন। সিএসএস থাকলে সিএসএসটা প্লেস করে দেবেন আর কোডটা নিয়ে নেবেন। দ্যাটস ইট। পুরোটাকে তো দরকার নেই, আছে কি? এটা তো একটা এক্সাম্পল করে রেখেছে, আমার তো সবগুলো কোড দরকার নেই তার। এর সঙ্গে রিলেটেড কোডগুলো আমি নিয়ে নিলে এবং ফ্রেমওয়ার্কের প্রসেস অনুযায়ী রাখলেই হবে। ওকে, আব্দুর রহমানের কাছ থেকে নিয়ে নেবে, ও সবগুলো ক্লাস ওর নামই মনে আছে, অনেকেই ছিল। আমি লিমার পেন ড্রাইভে নিভো স্লাইডারটা দিচ্ছি, এটা ইমপ্লিমেন্ট করেন। আমি লাইট বক্সটা দিয়ে দিচ্ছি, ওটা তো হোমওয়ার্ক দিয়েছি, ওটা ডাইনামিক। হ্যাঁ, আর লিমার পেন ড্রাইভে দিয়েছি ই-কমার্স ব্যাচ 10, ই-কমার্স ব্যাচ 10, এটার উপরে আমি কোনো কাজ করি নাই, সো এটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়েছি কি, যে করিতে একটা প্রজেক্ট বানিয়েছিলাম, ট্যাবটা দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, কয়েকজন বসে আছে, আমি ভুলেই গিয়েছি। আর কি আছে? ই-কমার্স ব্যাচ 10ও দিয়েছি, সব দিয়েছি।